আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই কারিগরি পাঠশালার পক্ষ থেকে। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় নাম্বার 5 বিন্যাস এই লেকচারটা করব। সো অনেকদিন পর আমরা লাইভে আসলাম। ঈদের ছুটি আশা করি সবার অনেক ভালো কেটেছে এবং এই ঈদটাও আশা করি সবার অনেক ভালো কেটেছে। সো আমরা ঈদের আনন্দ শেষে এখন পড়াশোনায় একটু কামব্যাক করব। তো সবার পড়াশোনা কেমন চলছে একটু জানাবা, যেহেতু আমাদের মিড টার্ম শেষ, এখন আমাদের প্রস্তুতি নিতে হবে ফাইনালের দিকে। আমি সর্বপ্রথম একটু চেক করে নেব যে তোমরা সব ঠিকভাবে শুনছো এবং দেখছো কিনা। যারা অ্যাড হয়েছে তারা একটু জানাবা, যারা যারা অ্যাড হয়েছো একটু জানাও যে সব তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা তোমরা সব। ওকে, সবকিছু ওকে আছে মোটামুটি। সো পড়াশোনার খবর কি বলো, সবার পড়াশোনা কেমন চলছে? নাকি পড়াশোনা বাদ দিয়ে দিছেন? এখন কিন্তু দেখেন সামনেই এক মাস পরেই ফাইনাল পরীক্ষা। তোমরা যেহেতু প্রথম সেমিস্টার, কখনো কিন্তু তোমার ফাইনাল পরীক্ষা দিছো বলো? দেওনি। এইটা কিন্তু তোমাদের জন্য আর কি মানে প্রথম বলা যায় আর কি ফাইনাল পরীক্ষা। সো পরীক্ষাটাতে অবশ্যই এক্সাইটেড মেনটা বেশি থাকবে এবং অনেক ভুল ত্রুটির পরিমাণও তোমাদের বেশি থাকবে। সো এই ভুল ত্রুটিগুলো যাতে তোমরা না করো, এর জন্য আগাম ধারণাগুলো তোমাদেরকে ইনশাল্লাহ আমরা দিয়ে দেব এবং তোমাদের পরীক্ষাটা সবার থেকে ইনশাল্লাহ ভালো হবে। তোমরা যারা আমাদের কাছে রয়েছে এতদিন ধরে, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যদের তুলনায় তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হবে এবং যা পড়াবো ওইটার বাইরে একটাও আসবে না। ঠিক আছে? তো তোমরা যারা ফ্রিতে জয়েন করছো তারা সবাই অবশ্যই কমেন্ট করো যে তোমরা সবাই কেমন আছো, তোমাদের ঈদ কেমন কেটেছে, আর পড়াশোনার খবর কি। এবং একই সাথে তোমরা এই লাইভটা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, কারণ যেহেতু আমরা কারিগরি পাঠশালা তোমাদেরকে শুধু যে ক্লাস নেই বা ক্লাস করে এটা না, একটা সঠিক গাইডলাইন বা সঠিক পথের ধারণা দিয়ে থাকি যে তুমি যেন তোমার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারো। হ্যাঁ, অবশ্যই লক্ষ্য ঠিক রাখতে হবে এবং একজন মেন্টরকে ফলো করতে হবে, যে মেন্টর তোমাকে সব সময় সঠিক পথ দিক নির্দেশনা দিবে। তো আমরা লাইভটা শেয়ার করতেছি, আপনারাও আমাদের সাথে লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ওকে, আমি আমাদের যে পার্সোনাল গ্রুপ রয়েছে সেই পার্সোনাল গ্রুপেও শেয়ার করে দিচ্ছি। আপনারা একটু আমার সাথে কষ্ট করে সবাই একটু শেয়ার করেন লাইভটা। এবং তোমরা যারা থার্ডে যদি কেউ দেখো, থার্ডের কিন্তু ক্লাস শুরু হবে আবারও মঙ্গলবার, ম্যাথ 3 ক্লাস, তোমরা এটা জানো। তো সেই দিন তোমাদের ইনশাল্লাহ ক্লাস ফ্রিতে নেব। ওকে, সবাই খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করে রাখো। সবাই তোমরা তোমাদের খাতা কলমগুলো বের করে রাখো। ওকে, মোটামুটি আমার প্রায় সবগুলোতেই শেয়ার করে দেওয়া শেষ।
সো এখানে তোমরা অনেকেই অ্যাড হয়েছে, আমি একটু কমেন্টগুলো তোমাদের পড়ি। এখান থেকে দেখতেছো হচ্ছে ইফতেকার দেখতেছো, তারপরে রাবেয়া বসরি আছো, তারপরে আদনান ইসলামী আছো, তারপরে আর কে কে আছো, খাইরুল আছো, তারপরে আছো হলো সাহা, ওকে, রিয়াদ আছো, অর্পিতা আছো, তারপরে এখান থেকে আছো রিয়াজুল আছো, ওকে, শুভ আছো, আমাদের সাথে রুদ্র আছো, তারপরে রেজাউল আছো, তারপরে সাবিব আছো, জি ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো জি ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখানে মোরসালিন, হাফিজ, তারপরে এখানে তোমরা অনেকেই জয়েন করছো, জামাল, তারপরে সাফি, সো তারিকুল। সো আই হোপ তোমরা যেহেতু অনেকেই জয়েন করে ফেলছো, সো আমি আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করে দিই। হ্যাঁ, সো আজকের লেকচার আমি আগেও বলে দিয়েছি যে আজকে আমি কিন্তু তোমাদেরকে বিন্যাস লেকচারটা করাবো সম্পূর্ণ ক্লাস। হ্যাঁ, আজকে এই ক্লাসটা করলে তোমার বিন্যাস নিয়ে কোনো রকমের কোশ্চেনে কোনো রকমের ডাউট ইনশাল্লাহ থাকবে না। তো চলো শুরু করি। হ্যাঁ, তো প্রথমেই তোমাদেরকে আমি ওই যে নির্ণায়ক ম্যাট্রিক্স পড়াইছিলাম, কিন্তু তোমরা হয়তো এটা তোমাদের মনে আছে যে নির্ণায়ক ম্যাট্রিক্স কিভাবে পড়িয়েছিলাম। সো নির্ণায়ক ম্যাট্রিক্সে কিন্তু আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে নির্ণায়ক আগে নাকি ম্যাট্রিক্স আগে। তখন কিন্তু তোমাদের যারা আগে ক্লাস করছো, আমার অনেকেই আগের ক্লাস দেখে বলছো ভাইয়া ম্যাট্রিক্স আগে, আবার অনেকেই যারা করো নাই তারা বলছো যে নির্ণায়ক আগে, কারণ বইয়ে তো প্রথমে নির্ণায়ক দেওয়া আছে, তাই না? তো বইয়ে প্রথমে যেহেতু নির্ণায়ক দেওয়া আছে, তো নির্ণায়কটাই তো আগে হবে, কিন্তু না, ম্যাট্রিক্সটা আগে ছিল মূলত, তাই না? যারা ক্লাস করোনি ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আজকের যদি কথা বলি যে বিন্যাস আগে নাকি সমাবেশ আগে, আজকের ক্লাসে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আমাদের এই বিন্যাস আগে নাকি সমাবেশ আগে, বলো কোনটা আগে, বিন্যাস নাকি সমাবেশ? বিন্যাস আগে নাকি সমাবেশ আগে? এখন অনেকেই এখানে আসছো যে তালে মারিয়ে দিতে পারো, মানে হচ্ছে যেহেতু আগের ক্লাসে নির্ণায়ক ম্যাট্রিক্স ছিল এরকম যে ম্যাট্রিক্স আগে ছিল, তো এখনো অনেকেই বলবা যে কমেন্টে যে ভাইয়া সমাবেশ আগে, তাই না? রাইট, সমাবেশটাই কিন্তু আগে। কিন্তু কেমনে সমাবেশটা আগে হয় আর বিন্যাসটা কেমনে পরে হয়, সহজ একটা উদাহরণ দেওয়া যায়। তোমরা সবাই অ্যাসেম্বলি করছো না স্কুলে, যদিও এখন কিন্তু অ্যাসেম্বলির কথা অনেক মনে পড়ে। এক সময় ছিল আমাদের যে স্কুল লাইফে অ্যাসেম্বলিটা আমাদের জন্য বিরক্তিকর একটা ব্যাপার ছিল, রাইট? বাট আজকের এই দিনে আমার ওই অ্যাসেম্বলির কথাটা অনেক বেশি মনে পড়ে। ঠিক আছে, তো আমরা যে অ্যাসেম্বলি করতাম, হ্যাঁ, সেই অ্যাসেম্বলিতে আমরা প্রথমে সবাই কি করতাম বলতো? সবাই প্রথমে আমরা দেখা যায় স্কুল থেকে সবাই কিন্তু প্রথমে কি হই, সমবেত হই, মানে সবাই একসাথে আগে মিলিত হই। সবাই আমরা স্কুলে আসি, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, বা ধরো ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, সবাই আগে মিলিত হই। মিলিত হওয়ার পর আমরা কি করি? মিলিত হওয়ার পর আমরা ষষ্ঠ শ্রেণী একটা লাইনে দাঁড়াই, সপ্তম শ্রেণী একটা লাইনে দাঁড়াই, আবার মেয়েগুলো আরেকটা লাইনে দাঁড়ায়। তার মানে কি, সমবেত হওয়ার পর কিন্তু আমরা আলাদা আলাদা ভাগ করি বা আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হই। তাহলে আমি যদি এই উদাহরণটা দিয়েই এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে কোনটা আগে, সমবেত হওয়া মানে সমাবেশ আগে নাকি বিন্যাস আগে? অবশ্যই সমাবেশ আগে। সমাবেশ না হলে তুমি বিন্যাস করতে পারবা না। তো মজার বিষয় না? তো আশা করি আমার এই ছোট্ট সুন্দর উদাহরণটা দিয়ে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা যারা বুঝতে পারছো সবাই একটু কমেন্ট করবা সাথে সাথে যে ভাইয়া জি বুঝতে পারছি আমরা। যারা যারা বুঝতে পারছো সবাই কমেন্ট করবা। এবং তোমরা যারা নতুন দেখতেছো, তোমরা যদি আমাদের পেইড ভার্সন কোর্সে বিন্যাস করতে পারবা না। তো মজার বিষয় না? তোমরা যারা পেইড ভার্সনে অ্যাড হতে চাচ্ছ, পেইড ভার্সনে অ্যাড হতে পারো। হ্যাঁ, তোমরা এই পেজে মেসেজ দিলেই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আসো যে ভাইয়া ঠিক আছে যে সমাবেশ আগে, এটা আমরা বুঝলাম। তাহলে আমরা কিন্তু পঞ্চম অধ্যায় যেটা দেখতেছি, পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের রয়েছে কি বলতো? পঞ্চম অধ্যায় রয়েছে আমাদের কিন্তু বিন্যাস। তো আমরা আজকে কিন্তু বিন্যাসটা আগে করব, পরবর্তীতে আমরা সমাবেশ করব, ঠিক আছে? তো আজকের পাঠের আলোচনার বিষয় কি? আমাদের বিন্যাস। এখন আমাদের এই বিন্যাস করতে গেলে বিন্যাসের কিছু সূত্র জানতে হবে। আর মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে যে ত্রিকোণমিতি আমরা পড়ছি সবাই না?
ত্রিকোণমিতিতে যতগুলো সূত্র ভাই, এতগুলো সূত্র পড়তে তো জীবন শেষ, তাই না? তো বিন্যাসে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সূত্র আছে মাত্র কয়টা? একটা, একটা সূত্র শুধু, সমাবেশেও একটা সূত্র। তো এই একটা সূত্র দিয়ে আমরা হচ্ছে কি করতে পারবো, এই পুরো বইটা আমরা শেষ করতে পারবো। সূত্রটার নাম হচ্ছে NPR, মনে থাকবে NPR। তো এই NPR এইটার অর্থটা আসলে কি, এইটা একটু তোমাদেরকে আমি সোজা বাংলা ভাষায় একটু বুঝাই দিচ্ছি। দেখো এইখানে তোমার এন যেটা দেখতেছো, হ্যাঁ, এন হচ্ছে একটা তোমার নাম্বার, একটা তোমার কি নাম্বার বা সংখ্যা, বা ধরো যে কোনো একটা বিন্যাস, হ্যাঁ, বা ধরো সাপোজ একটা ফলের ঝুড়ি, আমরা এনটাকে এইভাবে বলতে পারি, ব্যাখ্যা দিতে পারি যে একটা ফলের ঝুড়ি। তো আমি কি করব, এই এন, এই যে ফলের ঝুড়ি আছে, এই ফলের ঝুড়ি থেকে আমি ফলগুলোকে সাজাবো। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। দেখো আমার এই মার্কারে অতিরিক্ত কালি ভরা হয়ে গেছে মনে হয়। মনে করো যে এখানে আছে আম, তারপরে কাঁঠাল, বর্তমানে তো হচ্ছে আমাদের গ্রীষ্মকাল আসতেছে, হ্যাঁ, ফলের সিজন। মনে করো যে বিভিন্ন কিছু রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ফল, আঙ্গুর, হ্যাঁ, এই যে আঙ্গুর, তো অনেকগুলো ফল রয়েছে। সো আমি কি করব, এই যে ফলের ঝুড়িটা রয়েছে, এই সবগুলো ফলকে আমি বলতেছি হচ্ছে এন, এবং আমি এই ফলের ঝুড়ি থেকে আমি প্রত্যেকটা ফলকে আলাদা আলাদা ভাগ করব। মানে আমকে আমি আলাদা একটা শ্রেণী করব, তারপরে তোমার এখানে মনে করো আপেল রয়েছে, আপেল রয়েছে, হ্যাঁ, আপেলকে আলাদা একটা শ্রেণী করব, মনে করো এটা আপেল। কাঁঠাল রয়েছে, কাঁঠালকে আলাদা একটা শ্রেণী করব। এখন এইখানে কয়টা কয়টা করে করব, আসলে এখানে আমি কয়টা করে করছি দেখো তো, তিনটা তিনটা করে না? আসলে আমি এই ফলের ঝুড়ি থেকে কয়টা কয়টা করে বিন্যাস করব, সেইটার নাম হচ্ছে আর, সোজা বাংলা হিসাব। এর চেয়ে সহজ ভাবে তোমার কেউ বুঝাবে না ম্যাথ, হ্যাঁ। তো আমাদের ফলের ঝুড়িতে অনেকগুলো ফল আছে যেটাকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করি, আর ফলগুলোকে আমরা কত ভাগে সাজাবো সেটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তাহলে NPR ইকুয়াল আমরা কি লিখতে পারি ভাইয়া? সূত্রটা আসলে কি? সূত্রটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন এই ফ্যাক্টোরিয়ালটাকে আমরা আরেক ভাবেও লিখতে পারি, সেটা তোমরা হয়তো অনেকেই জানো, এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এই আশ্চর্যবোধক চিহ্নের মতো করে আমরা হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালটাকে লিখতে পারি। সো আমরা ফার্স্ট অফ অল এতটুকু মাথায় রাখবো যে NPR ইজ ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এতটুকু তো আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, বা কারো কোনো সমস্যা নেই। সো এখন আমরা কিছু উদাহরণ দেব বা কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলো করলে তোমরা আসলে বুঝতে পারবে যে আমাদের অঙ্কগুলো কিরকম। বিন্যাস সমাবেশ খুবই ইজি অধ্যায় ভাই। বিন্যাস সমাবেশ থেকে একটা রচনামূলক, একটা সংক্ষিপ্ত, একটা অতি সংক্ষিপ্ত, মোট 15 মার্কের কোশ্চেন 100% কমন পাবেন। 100% কমন পাবেন। আমি যেটাতে 100 বলবো 100 দিই, হ্যাঁ, 100 এর বাইরে যাবে না কিন্তু। তো এই যে 100% মার্ক, এটা কি নেবেন না? অনেকে আছে বিন্যাস সমাবেশ করে না, রেখে দিয়ে আসে, জানি না তাদের কি সমস্যা। আপনারা এই যে যারা এখন থেকে দেখতেছেন ক্লাসটা, আপনারা সবাই দৃঢ়বদ্ধ হন, আগে যা করছেন এখন থেকেই শুরু করেন। বিন্যাস সমাবেশ করাচ্ছি, বিন্যাস সমাবেশ ভালো করে শেষ করেন। তারপরে যখন আরেকটা শুরু করব, বিন্যাস সমাবেশের পর শুরু করব কি, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ভালো করে পড়বেন। ত্রিকোণমিতির পর মনে হয় আর অল্প একটা পার্ট রয়েছে আমাদের, সেটা হচ্ছে স্থানাঙ্ক। এইটা করলে আমাদের পুরো বই শেষ। পুরো বইয়ের পর আস্তে আস্তে আমাদের মেগা ক্লাস, মেগা ক্লাস নেওয়া হবে। মেগা ক্লাসে আবার পুরো বই রিভাইজ দেওয়া হবে। সো দীর্ঘবদ্ধ হন, এখন থেকেই ভালো কিছু করবেন। এখন এই ক্লাস তোলা সম্ভব, এখন থেকে পড়লেও। অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া আমি তো পড়ি নাই কিছু, এখন পড়লে কি প্লাস পাবো? অবশ্যই পাবা, কেন পাবা না? দেখো আমাদের অঙ্ক থাকবে হচ্ছে ঠিক এরকম। মনে করো যে এরকম একটা অঙ্ক আছে, বা ধরো সাপোজ 5p3, বা অন্য কিছু থাকতে পারে 4p2। এই যে অঙ্ক, এগুলোর নাম কি? অঙ্ক। এত এর মনে করো যে মান কত, এগুলো তোমার থাকবে হচ্ছে অতি সংক্ষিপ্তে। এগুলো কোথায় থাকবে? অতি সংক্ষিপ্তে, তোমার 2 মার্কের প্রশ্নে থাকবে। তাহলে তোমরা এটা বের করতে পারবে না। তোমরা এটা চাইলে ক্যালকুলেটরে জাস্ট 1 সেকেন্ডে বের করতে পারো, বাট আমি এটা নরমালি মুখে মুখে করাচ্ছি। মনে করো এই যে প্রথমটা সমাধান, হ্যাঁ, তাহলে প্রথমে কি আছে? 5p2 আছে, ইজ ইকুয়াল, সূত্র কি শিখছি আমরা? n ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n হচ্ছে 5, তার মানে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 5 মাইনাস কি 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এখন আমি এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে আসলে কি লিখতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল মানে আমি লিখতে পারবো হচ্ছে 5 4 3 2 1। আর এইখানে কত আসবে?
এখানে আসবে হলো, আচ্ছা আমি এটা পরে লিখতেছি না, হয় একসাথেই লিখে দিই। এখানে 5 ফ্যাক্টোরিয়াল আর এখানে বিয়োগ করলে কত 3। তাহলে এখন আসো যে ভাই 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল আমরা কি লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল লিখতে পারি যে 5 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণ। এই যে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, 3 2 1। যদি এখানে 7 থাকতো, মনে করো যদি এখানে কি থাকতো 7, মনে করো যে এখানে 7 রয়েছে, 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 7 থেকে 7 6 5 4 3 2 1 গুণ করলে যেটা পাবো সেটাই অ্যান্সার। বুঝতে কি সমস্যা হচ্ছে? 7 পর্যন্ত থাকলে 7 থেকে 1 পর্যন্ত গুণ, 5 থাকলে 5 থেকে 1 পর্যন্ত গুণ, 3 থাকলে 3 থেকে 1 পর্যন্ত গুণ, শেষ। এখন কাটাকাটি করো, তাহলে আমি যদি 3 এগুলা কাটা দেই, তাহলে এখানে কত 4 5 20, এটাই অ্যান্সার। এটাই কি অ্যান্সার? সহজ না, নাকি খুব কঠিন ভাবে বুঝাইলাম? আচ্ছা চলেন আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ, আরেকটা কোনটা দেই? এটা দেই। মনে করেন যে কি আছে 4 2, তাহলে এখানে কি হবে 4 ফ্যাক্টোরিয়াল। সূত্র দেখেন, এটা হচ্ছে n, n কোনটা? এটা n, আর এটা হচ্ছে r, তাহলে n ডিভাইডেড বাই n মাইনাস r, তাহলে n মাইনাস কি r, তাহলে n হচ্ছে কত 4, r কত 2, তাহলে 4 মাইনাস 2 যদি এখন করি আমি, তাহলে কত পাবো বলো তো? 2 পাবো। তাহলে এখন ক্যালকুলেশন করো কত হয়। তোমরা সবাই যারা দেখতেছো, যারা অলরেডি বুঝে ফেলছো, তোমরা এটা করে দাও এবং কমেন্টে আমাকে উত্তরটা বলে দাও। সবাই করো, খাতা কলম না বের করে সিনেমার মতো করে ক্লাস দেখলে কিন্তু হবে না। আমরা সিনেমা দেখি তো সবাই, নাকি? হ্যাঁ, সিনেমা দেখি না? তো সিনেমা যেভাবে দেখি সেভাবে কি এই ক্লাস করলে হবে বলো? হবে না। সো সিনেমা দেখার মতো করে ক্লাস করা যাবে না। সো সবাই যারা বুঝতে পারছো সবাই একটু আমাকে এই মাঝের অঙ্কটা করে দাও। মাঝের অঙ্কটা করে দিয়ে বলো যে যে অঙ্কটার অ্যান্সার কত, এটার অ্যান্সার কত। ঠিক আছে? সবাই অ্যান্সারটা বলো। 12 হবে কত? 5p3, 5p3 12 হবে অ্যান্সার। আসলেই অনেক অ্যান্সার কেন জানি বলতেছো? সবার তো উত্তর ভুল হওয়ার কথা না। সবাইকে তো একই ভাবে শিখালাম, তাহলে এক একজনের অ্যান্সার এক এক রকম তো হওয়ার কথা না। আমি চাই তোমরা এখানে যতজন ক্লাস করছো সবাই ক্লাস পাবা, একজন দুইজন কেন, সবাই পাবা, সমস্যা কি? হ্যাঁ, বাংলাদেশে কি চাকরির অভাব নাকি? চাকরির কোনো অভাব নাই, কিন্তু কর্মীর অভাব, যোগ্য কর্মীর অভাব রয়েছে অনেক। তো দেখেন 5p3, তাহলে সূত্র কি? n ফ্যাক্টোরিয়াল, n কোনটা 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r, তাহলে n 5 r 3 ফ্যাক্টোরিয়াল, শেষ। এইটা কে বুঝি নাই ভাই? দেখে দেখে বসাবা। তাহলে এখানে কত আসতেছে 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 5 থেকে 3 বাদ দাও, এটা কি শিখাতে হবে নাকি? 2 নাকি? তাহলে এখন একটু আপনি হিসাব করেন তো, এখানে কত হয়? 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, আর এখানে কত 2 ইনটু 1, কাটাকাটি করে গুণ করেন। 3 এ 4 এ 12, 5 12 60। এটা হচ্ছে আমাদের প্রকৃত অ্যান্সার। ঠিক আছে, এখন আসেন আপনাদেরকে আমি আরেকটা জিনিস শিখাই। সেইটা কি? সেইটা হচ্ছে যে একটু দেখেন, আমরা এই যে ফ্যাক্টোরিয়াল যেটার কথা বলতেছি আর কি, আমরা এই যে মনে করো ফ্যাক্টোরিয়াল এটার কথা বলতেছি, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল। এই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 থেকে একদম 1 পর্যন্ত এরকম গুণ করা হবে, তাই না? এইটাই তো আমরা হচ্ছে বুঝে থাকি, তাই না? এখন আমার এইটাতে তোমাদেরকে একটা জিনিস শেখানোর আছে। সেটা কি ভাইয়া? সেইটা হচ্ছে যে
এখানে এই যে 5 এর পর 4 এটা কি এক ঘর কমছে না? তারপরে দেখো তো এই যে 3 5 এর থেকে কয় ঘর করছে? 2 ঘর। আবার এই যে 2 5 এর থেকে 3 ঘর কমছে। আবার এই যে 1 5 এর থেকে 4 ঘর কমছে। তার মানে কি, আমি যদি বলি যে আমি যদি এটাকে দিয়ে একটা সূত্র রূপান্তর করতে চাই, মনে করো যে এই 5টাকে আমরা n ধরলাম, তাহলে আমরা যদি ফ্যাক্টরিয়ালটাকে এখন ভাঙি, তাহলে ফ্যাক্টরিয়াল প্রথমে কি পাবো? 5 এর জায়গায় 5 পাইছি, তাহলে n এর জায়গায় কি পাবো? n এর জায়গায় তো n পাবো। বুঝতেছো না? হ্যাঁ, আমরা বললাম যে এখানে 5টাকে আমরা এভাবে লিখতে পারি। সো মনে করো 5 এর জায়গায় এখন আছে n, তাহলে আমি 5 এর পরিবর্তে 5 লিখতে পারি, তাহলে আমি n এর পরিবর্তেও তো n লিখতে পারবো, কি ঠিক কিনা? জি ভাই ঠিক আছে। এখন 5 এর পর কি আছে? 4, মানে কি 5 এর থেকে এক ঘর কম। তাহলে এখন আমি কি লিখতে পারি বলো তো? এখন আমি কি লিখতে পারি না যে n - 1, আবার আমি লিখতে পারি না যে n - 2, n - 3 ডট 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 এভাবে কমতেই থাকবে। বুঝো নাই? এইখানে 5 এর পর 4, 4 এর পর 3 কমছে না? তাহলে এখানেও তো কমবে। এটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা শুধু এতটুকু মনে রাখবা যে n ফ্যাক্টরিয়াল মানে এটা ভবিষ্যতে কাজে লাগবে, সেকেন্ড সেমিস্টারে গিয়েও কাজে লাগবে। অনেকে হা মেলে থাকবে সেকেন্ড সেমিস্টারে যে n ফ্যাক্টরিয়াল মানে আবার এইটা। হ্যাঁ, ধরো সাপোজ তোমাকে যদি এখন বলি যে r ফ্যাক্টরিয়াল যদি এখানে থাকে, মনে করো r ফ্যাক্টরিয়াল, তাহলে r ফ্যাক্টরিয়াল মানে কি হবে? r, তারপরে এক ঘর কমবে, তারপরে 2 ঘর কমবে, তারপরে 3 ঘর কমবে, ডট 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 যতদূর যায় আর কি। বুঝছেন? এইভাবে আমাদের করতে হবে। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথ করব, যে ম্যাথগুলো আমাদেরকে অবশ্যই লাগবে এবং ওই ম্যাথগুলোর মধ্যে একটা 100% পরীক্ষা আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো তার আগে আরেকটা বেসিক দেই। মনে করো যে তোমার কাছে আছে 5pn, এটার মানে কি? 5pn, এটা কিন্তু বেসিক। হ্যাঁ, তো 5pn আগে তো ছিল ভাইয়া কোন একটা সংখ্যা, 2 3 4 সংখ্যা, বাট এখন 5pn যদি থাকে তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারবো? সেটা আমরা একটা শর্টকাটে লিখতে পারবো। তো তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই, এটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, এটা একটু দেখাই দিই। আমাদের প্রথমে কি ছিল? 5p2 ছিল না? তারপরে কত ছিল? 5p3। তো এই যে 5p3 এর আমরা অ্যানসার বের করছিলাম কত? 60। এই অ্যানসারটা আমরা বের করতে পারবো কি? এই সূত্র দিয়ে, তাই না? এটাকে আরো শর্টকাটে করা যায়। শর্টকাট নিয়মটা হচ্ছে, এইখানে কত আছে? 3। এই 5টাকে আমি 3 বার গুণ করব। 1 2 3। হ্যাঁ, বুঝি নাই। এখানে যত থাকবে লেখা আমি তত দূর পর্যন্ত নিয়ে যা স্টপ করব। মনে করো সাপোজ এইখানে আমার 2 লেখা আছে, তাহলে আমার এখানে যদি 2 লেখা থাকে তাহলে আমি 2 বার পর্যন্ত গুণ করব। এই যে 2 বার। আমার যদি এখানে 4 লেখা থাকতো আমি 4 বার পর্যন্ত গুণ করব। 1 বার 2 বার কমবে কিন্তু, 3 বার, এই 4 বার। আমার যদি এখানে এই যে 3 লেখা থাকতো তাহলে আমি 3 বার পর্যন্ত গুণ করব। 1 বার 2 বার 3 বার। তাহলে এটা কি দরকার আছে? দরকার নাই। তুমি এইটাকে এখন ক্যালকুলেশন করো, 4 5 20, 20 3 60। সেম না? আমরা একটু আগে দেখো তো এইটা করছিলাম, অ্যানসার মনে আছে? কত ছিল? 20 ছিল। তাহলে আমাদের এখানে কত আছে? 2 আছে না? তাহলে আমরা কয়বার গুণ করব? 2 বার গুণ করব। একবার, এই যে আরেকটা 2, তাহলে কত হয়? 20। তাহলে এইটা কি ইজি না? এইটাও কিন্তু একটা পদ্ধতি। এখন মজার বিষয় হচ্ছে যে এই জায়গাতে কি ঘটছে? এই জায়গাতে মূলত ঘটনাটা ঘটছে যে 5 এর পরে 4, মানে একটা মান কমছে। আমি যদি এটাকে আরো সিম্পলি তোমাদের জন্য বুঝাই দেই, দেখো যে এখানে ছিল 5, আর আমি এই 4টাকে লিখতে পারবো কত? 5 - 1 লেখা যায়। আবার এই 3টাকে কি লিখবো? 3টাকে লেখা যায় 5 - 2। কি কমছে না এরকম? তাই তুমি একটু আমার এখানে একটু বলো তো এখানে কি হবে? এইখানে তাহলে আমরা শর্টকাট লিখতে পারবো কত? 5 ইনটু n পর্যন্ত গুণ হবে। তাহলে 5 মাইনাস কত? এখানে উল্টাটা হয়ে যায়, তো এখানে উল্টাটা করে দিই, n 3 দিই 3। এখন চিন্তা করো, তাহলে এইখানে আমরা কি লিখবো? n একবার, 2 বার, 3 বার। এইটা হলো এইটার অ্যান্সার। বুঝো নাই? আরেকটা করাচ্ছি, দেখো। এইটা তো বুঝছো নাকি যে যদি 5p2 থাকে বা 5p3 থাকে বা 5p4 থাকে, আমরা অতবার পর্যন্ত গুণ করব।
এখানে 2 আছে যার কারণে আমরা দুইটা সংখ্যা গুণ করছি, এখানে 3 আছে যার কারণে আমরা তিনটা সংখ্যা গুণ করছি, আবার এখানেও দেখো 3 আছে যার কারণে এখানে কিন্তু তিনটা সংখ্যা গুণ করা হয়েছে। কিন্তু সংখ্যাগুলো কিভাবে ছিল? সংখ্যাগুলো ছিল যে পরপর 1টা 2 এইভাবে কমছে, সেজন্য এখানে 1 2 কমছে। তাহলে তুমি একটু চিন্তা করো তো, যদি তোমার কখনো এরকম থাকে যে ধরো np4, এই বেসিকটা বুঝতে হবে কিন্তু, নাহলে পরে ম্যাথটা করতে পারবে না। np4 যদি থাকে তা তুমি এখন কি লিখবে বলো তো? 4 বার পর্যন্ত লিখবা না? এখানে 3 ছিল, তুমি কয়টা লিখছো? একটা, এই যে দুইটা, এই যে আরেকটা, তিনটা। তো এখন আছে 4, তাহলে কয়বার যাবা? 4 বার যাবা। এই যে একটা, এই যে 2 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা, আর এই যে আরেকটা হবে। যদি এখানে np2 থাকতো তাহলে কয়বার হইতো? 2 বার। এই যে একটা, এই যে আরেকটা। এটা বুঝছো সবাই? বুঝলে সবাই একটু ডান লেখো তো, বুঝলে সবাই একটু ডান লেখেন। আপনারা যদি সবাই এটা বুঝেন একটু ডান লেখেন তো সবাই। বুঝতে পারলে সবাই একটু ডান লেখেন। বুঝতে পারলে সবাই একটু ডান লেখেন। রেজাউল ডান, তারপরে অর্পিতা ডান, ফাহাদ ডান, আর কে কে বুঝছো সবাই একটু কমেন্ট করো। তারপরে অনেক ডান, ওকে, শিহাব ডান, হাফিজ ডান, ওকে। তাহলে এখন আমরা ম্যাথে যাই। হ্যাঁ, তোমাদের এই ম্যাথগুলো হচ্ছে সংক্ষিপ্ত ম্যাথ। হ্যাঁ, আমরা যদিও বা এখনো কিন্তু অতি সংক্ষিপ্ত কোনো ম্যাথ ধরিনি, অতি সংক্ষিপ্ত ম্যাথটা একটু পরে ধরবো। সো এইটা আগে শেষ করি, তারপরে আমরা অতি সংক্ষিপ্ত ম্যাথটা ধরবো, এখন না হয় সমস্যা নেই। বা তুমি এইটা কি অতি সংক্ষিপ্ত হিসেবেই বলতে পারো, এটাও যায়। তো চলো এটা নামই দিই আমি যে অতি সংক্ষিপ্ত, যেহেতু করাচ্ছি আর যেহেতু এটা পেইড ক্লাসের অন্তর্ভুক্ত। সো পেইড ক্লাসে আমি যেভাবে করাই সেটা হলো মূলত ফার্স্টে আমি বেসিক দেই, বেসিক দেওয়ার পর অতি সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্ত, তারপর রচনা। ওর বাইরে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? তো প্রথম অতি সংক্ষিপ্তটা ঠিক এরকম দেওয়া আছে, 21 নাম্বার, সরি 21 সালে আসছিল এই অতি সংক্ষিপ্তটা প্রথম। এটা তোমরা যদি জিজ্ঞেস করো ভাইয়া কোন বই থেকে পড়াচ্ছেন, টেকনিক্যাল বইয়ের 1 নাম্বার। আর তোমাদের হক বই এটা একটু খুঁজতে হবে, হক বইটা আমি পড়াই এমনিতেও, বাট হক বইটা ফলো করে নেই এই কারণে যে ওই বইয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু দূরে থাকে। বাট প্রত্যেকটা বই কিন্তু ভালো, আমি নিজেও ফার্স্ট সেমিস্টারে হক বই পড়ছিলাম। সো কোনো বইকে খারাপ ভালো বলতে যাচ্ছি না, বাট বইয়ের কিছু দেখা যায় যে ডিজাইন টাইপ ভিত্তিক করা থাকার কারণে বইটা ভালো হয় সিভিলদের জন্য, কিন্তু টেকনিক্যালটা তোমরা চয়েস করতে পারো। তাহলে এত হয় তবে এন এর মান কত? এত হয় তবে এন এর মান কত? ওকে, তাহলে প্রশ্নটা সবাই পাইছো কিনা একটু জানাবা কমেন্ট করে। হ্যাঁ, প্রশ্নটা তোমাদের হক বইয়ে কয় নাম্বার আছে একটু কমেন্ট করে সবাইকে জানাই দাও, তাহলে যারা পায়নি সবার সুবিধা হবে। বলছে কি np4 ইকুয়াল 4 ইন্টু np3 হয় তবে n এর মান কত হবে? খুবই সহজ একটা অঙ্ক। দেখো তো আমরা সমাধান যখন করব তখন লিখবো যে দেওয়া আছে, পরীক্ষার হলে কিন্তু এইভাবে সুন্দর করে সাজাবা, বুঝছো? প্রত্যেকটা জিনিসে একটা সাজানোর ব্যাপার থাকে, অনেকে এটা সাজাও না, এটা খুব খারাপ বিষয়। তো দেখেন তো আমরা একটু আগে কি শিখছি না, np4টাকে আমরা কয়বার পর্যন্ত লিখতে পারবো? 4 বার। এই যে 1 2 3, এই যে 4। আবার দেখেন তো এই np3টাকে আমরা কয়বার লিখতে পারবো? 3 বার, 1 2 আর এই যে 3। তো এখন দেখেন তো আমরা উভয় দিকে যদি একই জিনিস থাকে, মনে করো সাপোজ x ইন্টু 3 আর এখানে y ইন্টু 3 আছে, তো যদি মনে করো এখানেও 3 এখানেও 3, তো আমরা কি করি? 3 দিন কাটা দেই না? ঠিক তেমনই আমাদের এখানে কি আছে দেখো, 2 আছে, এখানেও 2 আছে, কাটা। এখানে n-1, এখানেও n-1, কাটা। এখানে n, এখানে n, কাটা। সো আমাদের ফাইনালি এখানে পড়ে থাকলো কত? n মাইনাস কত? 3 আর হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি n ইজ ইকুয়াল 4 প্লাস 3টা মাইনাসটার দিকে গেলে প্লাস 7। আচ্ছা, কি সহজ হলো না এখন? সেজন্য কিন্তু আমি তখন বেসিকটা তোমাদেরকে ক্লিয়ার করছি যাতে করে তোমাদের এই জিনিসটা ইজিলি হয়ে যায়।
তো সবাই বুঝছো? বুঝলে ডান লেখো। বুঝছো সবাই? বাহ, অনেকে আগে ভাগে করে ফেলছো। গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। আমরা এরকম টাইপের আরেকটা ম্যাথ করি। তারপরে আমি তোমাদেরকে একটা না হয় করতে দেব, দেখি তোমরা কতটা চালাক, কেমন পারো। অবশ্যই কঠিনটাই করতে দেব, না তো সহজ করতে দিলে তো আসলে কেমন হয়ে যায়। যারা বোঝো নাই তাদের উদ্দেশ্যে আবার করতেছি আরেকটা। দেখো, np4 ইন্টু np4 ইকুয়াল 6np3, এইটা এত এর n এর মান কত, যারা বোঝো নাই, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে দেখো তোমরা যেটা করবা, প্রথমে লিখবা, দেওয়া আছে, শোনো, যখন পরীক্ষার হলে যাবা, অতি সংক্ষিপ্ত হোক, সংক্ষিপ্ত হোক, রচনা হোক, ফার্স্ট অফ অল অঙ্ক লেখার নিয়ম বা সমাধান করার শুরুতেই প্রথমে অঙ্কের নাম্বারটা দিবা, যে যেভাবে পারো আর কি। 1 নং প্রশ্নের উত্তর বা 1 নং প্রশ্নের সমাধান দেওয়ার পর এই দেওয়া আছে কথাগুলো লিখবে। প্রশ্নের যে ডাটাগুলো আছে সেগুলো এভাবে লিখলে জিনিসটা অনেক সুন্দর লাগে, ঠিক আছে? অনেকেই কিছু দেওয়া নেই, ডিরেক্ট অঙ্ক করা শুরু করেন, জিনিসটা খারাপ লাগে। ওকে, সো যাই হোক, তাহলে n কি আছে, p4 6 np3। তাহলে দেখেন তো জিনিসটা কি, একই না? তাহলে np4 যারা বোঝেন নাই, দেখেন শুধু এইটা মনে রাখবেন যে আপনি 4 বার পর্যন্ত নিবেন। কিরকম? এই যে প্রথমে n নিবেন, তারপরে n-1, কয়টা হলো, একটা দুইটা, তারপর নিবেন n-2, তারপর নিবেন n-3, তাহলে কয়টা হইছে, 1 2 3 4টা। যদি এখানে মনে করো 5 থাকতো তাহলে নিতে হইতো কয়টা, 5টা। তাহলে এখানে কয়টা হইছে, একটা দুইটা তিনটা চারটা, আরো একটা নিতে হবে। তাহলে সেটার নাম কি হবে, n-4। কারণ কি, এই যে 3 এর পর কত হবে, 3 এর পর 4 হবে। এইভাবে অ্যাকচুয়ালি নিতে হয়। তাহলে এখানে যেহেতু 4 ছিল তো 4 এ থাক, আর এখানে কত 6, তাহলে এখানে 4 এর জায়গায় কত হবে 6, আর এখানে n মাইনাস কত 3, তাহলে 3 বার যাবে, এই যে একবার, দুইবার, তিনবার। কাটাকাটি যদি উভয় দিক থেকে করো তাহলে এই যে এখানে থাকবে n-3, আর এই যে সাইডের জায়গায় কত 6। তাহলে এখন এই যে 6 এর সাথে এই 3টা যোগ করলে অ্যানসার হচ্ছে 9। এটাই। এখন তোমাদের জন্য একটা অঙ্ক, সেটা তোমরা একটু করো। np4 n2, দেখো এইটা করো। এই অঙ্কে তোমরা একটু বলে দাও যে n এর মানটা কত। আমি এটা রেখেই দিই তোমাদের জন্য, এটা রেখে দিই, তোমরা এখান থেকে হিন্টস নিতে পারো। আর তোমরা এই অঙ্কটা আমাকে করে দাও, এই অঙ্কটা কত হবে। তোমরা যারা কোর্স নিতে চাচ্ছ অবশ্যই আমাদের পেজে নক করে কোর্সগুলো নিবা। আমরা খুব শীঘ্রই মেগা ক্লাস শুরু করব, খুব শীঘ্রই মেগা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা হয়তোবা ম্যাথের আর কয়টা ক্লাস পাবো, আমাদের ম্যাথেরও খুব অল্প ক্লাস বাকি আছে, পঞ্চম অধ্যায়ে, তারপর আরেকটা ক্লাস হবে ষষ্ঠ অধ্যায়ে, আর এরপরে আমরা সপ্তম অধ্যায় শেষ করছি, অষ্টম অধ্যায় শেষ করছি, নবম অধ্যায় শেষ করছি, দশম 11 12 রয়েছে, এবং লাস্টে মনে হয় রয়েছে 14 15, 2টা 3টা 4টা, তার মানে মোটামুটি 6টা ক্লাস আছে রয়েছে ম্যাথের। করলে আমাদের আর কি পুরো ম্যাথ বই শেষ, পেইড গ্রুপে যারা রয়েছে তোমরা। তারপরে আমরা ইনশাল্লাহ মেগা ক্লাস শুরু করব, অ্যাজ সুন অ্যাজ আমরা মেগা ক্লাস দ্রুত শুরু করব। পরীক্ষার একদিন রাতে মেগা ক্লাস নিয়ে আসলে লাভ হয়, কিন্তু লাভ হয় না এমনটা না, লাভ হয় হলো তারা ফুলটাই কমন পায় 100%, লিখতে পারে না। তুমি চিন্তা করো তো, তোমাকে আমি আজকে পড়াইলাম, এই যে আজকে যা পড়াচ্ছি, মনে করো একটা তো অধ্যায় না পড়াবো, পুরো অধ্যায় 15টা অধ্যায় পড়াবো, তো তোমার কি মনে হয় তুমি যে বইটা পড়তেছো 6 মাস ধরে, সেই বইটা তোমার মাত্র 6 ঘন্টার একটা সময়ে তুমি পাইছো পড়ার জন্য, 6 ঘন্টা পড়ে তুমি পরীক্ষার হলে লিখতে পারবা? সব মনে আছে তোমার, ঠিক আছে, যে এইটা তো ভাইয়া পড়াইছিল, ভাইয়া বলছিল যে এইভাবে মনে হয় করতে হবে না, এইভাবে, এই তো ভুলে গেলাম। তো ভুলে যাওয়াটা স্বাভাবিক, বাট আমরা যদি এই ক্লাসটা পরীক্ষার মিনিমাম 15 থেকে 20 দিন আগে নেই, এটা তোমাদের জন্য কি হবে, অনেক হেল্পফুল হবে। তো যার কারণে আমাদের এবার থেকে, আমরা আগের বার থেকেই বলে দিয়েছি, সেকেন্ড সেমিস্টারে যারা ছিল অ্যাকচুয়ালি তাদেরকে বলছিলাম
তো তোমাদের মেগা ক্লাস মানে কারিগরি পাঠশালার যে পরীক্ষার ধুম সেটা শুরু হবে ফাইনাল পরীক্ষার 20 দিন আগে থেকে, এটা মনে রাখতে হবে। তোমরা হয়তো জানো না এই জিনিসগুলো। কারিগরি সেক্টর বা ডিপ্লোমা সেক্টরে এই যে মেগা ক্লাস বা লাইভ ক্লাসের প্রচলনটা সুন্দরভাবে ঘটানোর কারিগরি হচ্ছে কারিগরি পাঠশালা। আমরা প্রথম এই লাইভগুলোকে স্ট্যান্ডার্ড ভাবে কিভাবে নেওয়া যায়, বাচ্চাদের জন্য পরীক্ষার আগের দিন রাতে মেগা ক্লাস, এই যে মেগা নামটা আমি প্রথমে দিয়েছিলাম তোমাদের জন্য। সো মেগা ক্লাসের ব্যবস্থাটা পরীক্ষার আগে করছিলাম, বাট এখন যেহেতু ওটা আমি তৈরি করছি, ওটা ওইভাবে হয়ে থাকে, সো এখন ওইটাকে আমিই চেঞ্জ করব, যে না মেগা ক্লাস পরীক্ষার আগের দিন রাতে না, এটা ঠিক 20 থেকে 15 দিন আগে নেওয়া উচিত। সো তোমরা উত্তর বলো, উত্তর কত? উত্তর অনেকেই বের করছো 9 কই থেকে আসলো? মেশিন শপের সাজেশন দেন। মেশিন শপ প্র্যাকটিস কি, ওটা তো ছোট বই, আচ্ছা তাও আমি সাজেশন দিয়ে দেবো, যদিও বা বই লেখা হয়ে গেছে। মেশিন শপ প্র্যাকটিসের সাজেশনটা না হয় আমি পেজেই ফ্রি করে দিয়ে দেবো, যাতে সবাই দেখতে পারো। মেশিন শপ প্র্যাকটিস ওটা তো ছোট বই, ওটা তো সাজেশন না হলেও চলে। যাই হোক, এইটা অঙ্ক অনেকেই করতে পারেন নাই, অনেকেই উত্তর দিচ্ছেন 9 উত্তর কেমনে হয়? উত্তর হবে 6, উত্তর হবে কত? 6। কেমনে একটু দেখেন, np4 is equal 12। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল 1টা 2টা 3টা এই যে 4টা লিখলাম, 12 ইনটু এই যে 1টা এই যে 2টা। এবার আমি কাটাকাটি করব, আর কাটাকাটি যায় না। এইবার আপনাদের যে কাজটা করতে হবে, এই দুটাকে আর গুণ করতে হবে। n আর n গুণ করলে হচ্ছে n স্কয়ার, n আর 3 গুণ করলে হচ্ছে 3n, -2 আর n গুণ করলে হচ্ছে -2n, 2 আর -3 গুণ করলে হচ্ছে কত? এই জিনিসটা কি কেউ পারেন না? 6 এ ভর্তি হন গিয়ে, সমস্যা নাই, ওখানে এগুলো ভালোভাবে শেখানো হয়, ঠিক আছে? 6 এর বাচ্চাকে আমি পড়াইছিলাম এক সময়, ঠিক আছে? যারা এগুলো পারেন না, এটার সাথে এটা গুণ করলে এটা হয়, ঠিক আছে? এটা আর আমি রিপিট করব না এখানে এই বয়সে। ওকে, এখনো দেখবা যে এসএসসি যারা তোমাদের ছোট ভাই, ওরা আবার অটো পাস চাচ্ছে। অটো পাস যে আসলে কতটা খারাপ বিষয় তোমরা, আমি জানি না তোমাদের এটা হয় কিনা, উপলব্ধি হয় কিনা, বাট আমার উপলব্ধি হয় হারে হারে। আমি অটো পাস করতে করতে গিয়েও করি নাই, যদিও বা অটো পাস হয়েছিল ওরকমটা না, ফুল অটো পাস না। ম্যাথ, ফিজিক্স আর মনে হয় কেমিস্ট্রি এইগুলোর পরীক্ষা হয়েছিল, বা জীববিজ্ঞান পরীক্ষা হয়েছিল, হ্যাঁ 4টা পরীক্ষা হয়েছিল, বাকিগুলো পরীক্ষা হয়নি, আর অনেকের কিছু পরীক্ষাই হয়নি। সো এই জিনিসগুলো কিন্তু করা যায় না, করা গেলে কিন্তু শিক্ষার্থী ধ্বংসের মুখে। সো n স্কয়ার এখানে কত হবে? 5n। দেখো তো তুমি এটাকে মিডল টার্ম করতে পারবে না, এটা আমার ফেভারিট মিডল টার্ম, হ্যাঁ খুব পছন্দের একটা মিডল টার্ম। সো এখানে এই মিডল টার্মটা আমি মোটামুটি বেশ ভালোই করাই, তোমরা দেখবে আমার অনেক ভিডিওতে এই মিডল টার্মটা আমি করাই। সো এইটাকে মিডল টার্ম করলে কি হয় বলো তো? n স্কয়ার আমরা কি লিখতে পারি? 3n - 2n, এটা কি লিখলাম? না ঠিকই তো লিখছি রে, মিডল টার্ম তো এটা উপরে হয়েছিল, তাই না? দেখো তো মিডল টার্ম হয়ে আছে না, তো সেখানে কমন নিলে হয়ে যেত, সেটা একটা মজার বিষয়। কিন্তু যাই হোক, তো এইটাকে ভাঙলে এইটা পাওয়া যায়, এটা কিন্তু উপরেরটার মতোই সেম, বাট যদিও আমি এটাকে করতেছি মিডল টার্ম, তোমরা যারা একটু চালাক তারা এখানেই চাইলে কমন নিয়ে মিডল টার্মটা শেষ করতে পারো। যেমন এই যে এখানে আমি কমন নিচ্ছি n3 -2 কমন নিলে কি হবে? n - 3 = 0। সো এইখানে এইটা, তারপরে হবে এইটা = 0। তাহলে আমার মোটামুটি কিন্তু কাজ কিন্তু মনে হয় শেষ। এখন আমি যেটা করব, সরি আমি 0 লিখে ফেলছি, কারণ 0 না ভাইয়া, ইকুয়ালের পর তো ছিল 12, ইকুয়ালের পর কত ছিল? 12 ছিল, ইকুয়ালের পর কত ছিল? 12 ছিল। সো একটা কাজ করা ভালো এইখানে, কি কাজ? যে আমি এইটাকে 12টাকে একেবারে এদিকে বিয়োগ করে দিয়ে মনে হয় যে মিডল টার্মটা করা উচিত ছিল, তাহলে আমার জিনিসটা সুবিধা হতো। দেখেন এখানে যেহেতু সংখ্যা আছে 12, এই 12টাকে আমি এই দিকে পার করাই দিই, তাহলে আমার বেশি খাটনি হবে না। তাহলে কত হবে? +6 মাইনাস হচ্ছে 12, একটু ভাঙাই দেই, 12টাকে এদিকে আনলে মাইনাস হয়ে গেছে, হ্যাঁ? তাহলে n² - 5n - 6 = 0। তাহলে এবার আসো করি, তাহলে n²
এইখানে তাহলে আমরা কত করব 3n নেব আর হচ্ছে 2n নেব, তাহলে 3 আর 2 বিয়োগ করলে হচ্ছে কত হচ্ছে 5n, আর গুণ করলে 6 হচ্ছে। এখন অনেকে মিডল টার্ম পারো না, কিন্তু এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। সো মিডল টার্ম করলে আমরা এখানে কমন নেব n -3, এখানে যদি -2 কমন নেই তাহলে কি হচ্ছে দেখো তো, এইখানে আমি যদি বিয়োগ করি, মানে এইখানে যদি কমন নেই, অনেকে কি করে জানো, তাহলে যে টুক করে এটার মতো করে তো মিলাতে হবে, এটার মতো মিলাই দিল ইজ ইকুয়াল 0। বাট তুমি একটু চিন্তা করো যে এইখানে যদি -2 কমন নেই, -2 কমন নিলে মাইনাসে মাইনাসে এখানে +3 হয়ে যাচ্ছে, বাট এইটা প্লাস এটা মাইনাস হইলো একই, হইলো না। যদিও বা ভুল করছি, তবু এটাতে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এইটা তুমি যদি কখনো এরকম হয়, তুমি যদি ইচ্ছা করে এরকম করে দাও, ইচ্ছা করে মাইনাস করে দাও, তাহলে ঝামেলা। এটা কি মাইনাস হবে? দেখো তুমি যদি -2 কমন নাও, মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস, 2 কমন নিলে 6 থেকে 3 থাকবে, তো এইখানে +3 আর এখানে -3, দুটো তো ইকুয়াল না। তো যখন ইকুয়াল হইলো না, তখন আমাদেরকে অন্য একটা ওয়েতে মিডল টার্ম করতে হবে। অন্য ওয়েটা কি? তো অন্য আরেকটা ওয়ে হচ্ছে যে আমি এই যে 5 মাঝের 5টা এটা মিলানোর জন্য আমি আরেকটা ওয়ে বের করতে পারি, সেটা হলো যে যেহেতু এখানে 6 আছে, 6n মাইনাস প্লাস হচ্ছে n, তাহলে 6n মাইনাস 6n এর সাথে প্লাস n করলে কত হবে -5n -6 ইজ ইকুয়াল 0। তো এখন যদি আমি কমন নেই, এইখানে যদি এবার প্লাস কত 1 কমন নেই, এইবার দেখো তো প্লাসে মাইনাসে কি হবে -6। দেখো তো এইবার কি মিলছে না? এইবার কিন্তু মিলে গেছে। তার মানে এই জিনিসটা একটু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মিডল টার্ম ভুল করা যাবে না। ওকে, ইজ ইকুয়াল 0। তাহলে এখন আমরা লিখতে পারি কি হয় n - 6 ইজ ইকুয়াল 0, অথবা n + 6 ইকুয়াল 0, অথবা এইটা ইকুয়াল 0 হবে, এইটা ইকুয়াল 0 হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি n 6 n - 1, n এর মানটা কখনো নেগেটিভ হয় না, এটা কি নয় এভাবে নট দিয়ে দিবা তাহলেই হবে। n এর মানটা মাইনাস হবে না। কেন হবে না? ধরো যে একটু আগে তো মনে করো যে একটু তোমাকে ফলের ঝুড়ি দিয়ে বিষয়টা বুঝাইছি যে অনেকগুলো ফল আছে, এই ফলগুলোকে আমরা বলতেছি কি n। এখন n এর মান -1, তার মানে কি এই ঝুড়িতে কি কোনো কিছু আছে? মানে 0-র চেয়েও কি, 0-র চেয়েও তো -1টা কম। তার মানে আমি যদি বলি যে 0, তার মানে এই ঝুড়িতে কিছু নাই, তার উপর মাইনাস আর আছে, তার মানে এই ঝুড়িও নাই, ফলও নাই, ঝুড়িও নাই। তাহলে যেখানে ফলও নাই, ঝুড়িও নাই, সেখান থেকে কি সাজাবা? তার মানে মাইনাস কোনোদিন সম্ভব নয়, বিন্যাসেও সম্ভব নয়, তো সমাবেশেও সম্ভব নয়। তাহলে সেই জন্য আমাদের n এর মানটা হবে কত 6। এটা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যান্সার। সো বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো সবাই। সবাই বুঝতে পারলে ডান লিখে দাও। আমরা এখন যাব হচ্ছে আমাদের পরবর্তী টাইপে আর কি। আমাদের মূলত অতি সংক্ষিপ্ত এই দুটো টাইপে হবে। এইটা একটা টাইপ, এটা কিন্তু এই যে অঙ্কটা করাই দিলাম, এটা কিন্তু সংক্ষিপ্তে আসে। এই যে বড় দেখা না যে ভাই এত বড় অঙ্ক অতি সংক্ষিপ্ত না, এইটা সংক্ষিপ্তে আসে, কিন্তু পরীক্ষাতে দেখবে এটা সংক্ষিপ্তে দিয়ে দিচ্ছে, মাঝে মধ্যে অতি সংক্ষিপ্তে দিতে পারে, তবে সংক্ষিপ্তে দেওয়ার চান্স সবচেয়ে বেশি। সো এখন আমরা আরেকটা টাইপ করব। এই দুইটা টাইপের করলে ইনশাআল্লাহ তোমরা একটা পরীক্ষায় কমন পাবা 100%। তবে এই টাইপের চেয়ে ওই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ এখন যেটা করাবো আর কি। তো সবাই বুঝছো? ক্লিয়ার? মিডল টার্ম তো ক্লিয়ার নাকি? ওকে, তাহলে এখন আসো আমরা এইবার শিখবো হচ্ছে আরেকটা জিনিস। সেইটা হচ্ছে দেখো, মনে করো তোমাকে এখানে আমি 3 নাম্বার একটা অঙ্ক দিলাম। অঙ্কটা হচ্ছে এরকম যে ঢাকা 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 এই শব্দটিকে কতভাবে, তুমি চাইলে তোমার নামটাও নিতে পারো, সাজানো যায়। এই অঙ্কগুলো আসলে কি? এই অঙ্কগুলো আসলে কি? দেখো, এই অঙ্কগুলোর জন্য আমার নিজস্ব তৈরি একটা সূত্র আছে, ফর্মুলাটা কি দেখো, যে এরকম অঙ্ক আসলে তোমরা এই সূত্র ব্যবহার করবা। কি সূত্র? মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
রিপিটেড বর্ণের ফ্যাক্টোরিয়াল। বুঝো নাই? মানে এই যে অঙ্কগুলো আছে এখন থেকে, এখন কিন্তু আমরা সংখ্যার অঙ্কে মানে এরকম তোমার শব্দের অঙ্কে ঢুকে যাব। তো এই অঙ্কগুলোতে সূত্র এই একটাই, সূত্রটা আমি এভাবে তৈরি করছি, সেটা হলো যে মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে রিপিটেড বর্ণের ফ্যাক্টোরিয়াল। মনে থাকবে, মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটেড বর্ণের ফ্যাক্টোরিয়াল। এখন এই অঙ্কটা যখন তুমি করবা তখন তুমি কিভাবে করবা? ডাইরেক্ট সমাধানে, ডাইরেক্ট কোনো কিছু দেওয়ার দরকার নেই। তুমি ডাইরেক্ট যেটা করবা যে ঢাকা, এভাবে লিখবা, ঢাকা শব্দ টিতে, এটা লিখবা প্রথমে। যেহেতু আমাদের এখানে মোট বর্ণ লাগবে, তাহলে আমরা এখানে আগে খুঁজে নেই যে ঢাকা শব্দ দুইতে মোট বর্ণ কয়টা আছে। মোট বর্ণ আছে কয়টি বলতো? ঢাকা 5টি। আমার সূত্রটা বুঝছো তো নাকি? মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে রিপিটেড সংখ্যার ফ্যাক্টোরিয়াল বা বর্ণের ফ্যাক্টোরিয়াল। তাহলে ঢাকা শব্দ দিতে মোট বর্ণ আছে 5টা। ওকে, তাহলে রিপিটেড বর্ণ কয়টা আছে? এই যে এ, কয়টা আছে? 2টা। মনে করো যদি এ থাকতো আরেকটা, 3টা। যদি এ থাকতো এরকম, তাহলে রিপিটেড বর্ণ আছে কয়টা? 4টা। যেখানে লিখবো যে একই, বা আমি এখানে এইভাবে লিখতে পারি, যেহেতু এখানে এ ছিল কয়টা? এ আছে 2টি। লেখা শেষ। এইবার ইকুয়াল মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল। মোট বর্ণ কয়টা? কই গেল? 5টা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটেড বর্ণের ফ্যাক্টোরিয়াল। তাহলে রিপিটেড বর্ণ কয়টা আছে? 2টা আছে, এই যে 2 দিলাম। যদি এখানে এ থাকতো আরো একটা, তাহলে রিপিটেড বর্ণ কয়টা রে? 3টা। এ আছে 3টি, তাহলে এখানে 2 এর জায়গায় কত হইতো? 3। যেহেতু আমাদের 2 ছিল, তাহলে 2 দিয়ে অঙ্কটা শেষ করে দেই। তাহলে কত হবে? এখানে আমরা বলতে পারি যে 5 ইনটু কত? 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। আর এখানে কত? 2 ইনটু 1। কাটাকাটি করলাম, 3 এ 4 এ 12, 5 12 60। মানে মোট কত? 60 বার। এখানে শব্দটিকে কত ভাবে সাজানো যায়? মোট 60 বার আমরা এই শব্দটাকে সাজাবো। এইটার আমি একটু ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝাই দেব। তার আগে তোমরা প্র্যাকটিক্যালি এই ম্যাথটা এইভাবে করতে হয়, এটা বুঝছো কিনা? এইটা বুঝছো কিনা যে ম্যাথ এইভাবে থাকলে ভাই আমরা এইভাবে করব। অঙ্কটা কিন্তু আমি এমন ভাবে করাই দিছি যাতে করে সাজাতে তোমার আর কষ্ট করতে না হয়। আমি যেভাবে করছি পরীক্ষার হলে ওইভাবেই লিখতে হবে। ঢাকার পরিবর্তে অন্য শব্দ থাকতে পারো, যেমন ধরো যে আমার নাম নীরব। নীরব শব্দ দিতে মোট বর্ণ আছে কয়টা? 5টা। রিপিটেড বর্ণ কি আছে? আমার শব্দে রিপিটেড বর্ণ নাই, তাহলে রিপিটেড বর্ণ নাই, মানে নাই, বাদ। তাহলে 5 কে ফ্যাক্টোরিয়াল করলে যা হবে ওইটাই অ্যান্সার। যদি মনে করো কোনো অঙ্কে রিপিটেড বর্ণ না থাকতো, মনে করো এখানে কোনো রিপিটেড বর্ণ নাই, মনে করো নাই, ঢাক কোনো রিপিটেড বর্ণ আছে? নাই। তাহলে এখানে মোট যতগুলো শব্দ থাকবে সেই শব্দটাকে ফ্যাক্টোরিয়াল করলে যা হবে সেটাই অ্যান্সার। দেখেন আমি এখানে আরেকটা আপনাদেরকে উদাহরণ দেই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। আপনাদের বই থেকেই দেই, আরো ক্লিয়ার হবে। নেভার, আপনার এখানে একটা উদাহরণ দিছে হলো নেভার। আচ্ছা বলেন তো, এই নেভারে, নেভার শব্দটিতে মোট বর্ণ কয়টা? মোট বর্ণ আছে কয়টা বলতো? 3 2 এ 5টা। ই আছে কয়টা? 2টা। তাহলে এখন অ্যান্সার কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল ভাগ কত? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে একই ভাবে আমরা অ্যান্সার কত বলতে পারি? 20। তাই না? আরেকটা উদাহরণ দেই, দেখেন কমন। এই শব্দটা মজার শব্দ, এইবার একটু লক্ষ্য করেন। কমন, এই কমন শব্দটাতে আমরা মোট কয়টা বর্ণ দেখতে পাচ্ছি? দেখেন তো, কমন 1 2 3 4 5 6টা। তাহলে কমন শব্দটিতে মোট বর্ণ আছে 6টি। এবং এইখানে দেখো তো ও আছে কয়টি? 2টি। ও আছে 2টি এবং আরো একটা বর্ণ আছে যেটাও কিন্তু 2 বার আছে, সেটা কি? এম। তাহলে যদি ভাই এরকম থাকে তাহলে এবার আমরা কিভাবে করব? তাই না? আগে তো একটা ছিল, এখন তো আরেকটা আছে। তাহলে এইবার আগের মতোই মোট বর্ণ কয়টা? 6টা। 6 ফ্যাক্টোরিয়াল।
আমি কি বলছি রিপিটেড সংখ্যা বন্ডের ফ্যাক্টরিয়াল, তাহলে রিপিটেড বর্ণ আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে এই যে ও দুইবার আছে শুধু 2 ইনটু এই যে আরেকটা আছে এম। এখন এইটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই তোমার অঙ্কের কি উত্তর। সিম্পল। বলো তো সবাই কমেন্ট করো তো বুঝছো কিনা। আমি তোমাদেরকে এখন একটা ক্যালকুলেটরে কিভাবে সহজে সমাধান করতে সেটা দেখাই দেবো, কারণ হাতে করলে তো আসলে আর আমাদের অত সময় হবে না। চলো তাহলে এবার আমরা দেখব যে রিঅ্যাকটিভ পাওয়ারের ফর্মুলা কি বা রিঅ্যাকটিভ পাওয়ারের সূত্রটা কি। আমি আসতেছি, লাগবে তুমি স্টুডেন্টকে বলো। ওকে, তো আমি তোমাদেরকে এখন একটু ক্যালকুলেটরে দেখাই দিই যে কিভাবে করতে হবে। তো যে কোনো ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারো। তোমরা সবাই ক্যালকুলেটরের তোমরা হচ্ছে 1 মিনিট, তোমরা সবাই ক্যালকুলেটরে এই যে দেখো এই যে গুণ এবং এই যে ভাগ এই দুটো জায়গায় দেখবে যে এনপিআর এবং এনসিআর লেখা আছে। তো এনসিআর আমরা মূলত সমাবেশের ক্ষেত্রে করব, আর এনপিআর যেটা আছে সেটা মূলত আমরা এই বিন্যাসের ক্ষেত্রে করব। তো আমাদের এখানে কি দেওয়া আছে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তো এইটা কিভাবে তুলতে হয় সেটা একটু দেখো। প্রথমে 6 লেখো, লিখলাম, তারপরে এখানে শিফট চাপ দিবা, শিফট, তারপরে হচ্ছে এখানে গুণে চাপ দিবা, তাহলে এখানে দেখো এই যে পি চলে আসছে। এখন আমার কত আছে 6, আচ্ছা সরি আমি তো ওটা, আচ্ছা আগেরটা মনে করো যে আমি যেহেতু করে করতেছি আগের অঙ্কটার একটু কথা চিন্তা করো। মনে করো যে 5p3 আছে। তো তুমি যদি এইটার একটু সমাধানটা দ্রুত ক্যালকুলেটরে বের করতে চাও তখন তুমি যেটা করবা, তখন তুমি হচ্ছে এইভাবে লিখবা যে 5, এখানে 5 লিখবা 5, তারপরে হচ্ছে 5 শিফট পি আসলো আর মনে করো 3, তাহলে দেখো তো 5p3 আসলো না, তাহলে ওই যে ওখানেও দেখো 5p3 আছে, তাহলে তুমি যদি চাপ দাও একেবারে তোমার অ্যান্সারটা তুমি পেয়ে যাবে কত 60। তাহলে এখন আসো এই ফ্যাক্টরিয়ালের বিষয়টা। তাহলে আমরা 6 তুললাম, তাহলে 6 যেহেতু তুলছি এখন কি ফ্যাক্টরিয়াল তুলতে হবে এর পাশে। তাহলে ফ্যাক্টরিয়ালটা কোথায় আসে, এই যে দেখো ফ্যাক্টরিয়াল, দেখছো আশ্চর্যবোধক চিহ্ন ইনভার্স, এই যে x ইনভার্সের এখানে। তাহলে আমরা শিফট এবং এই x ইনভার্স চাপ দিলেই আমাদের এই ফ্যাক্টরিয়ালটা চলে আসবে। তারপরে কি তুলতে হবে ভাগ, ভাগ দেওয়ার পর ব্র্যাকেট দেব আমরা, যেহেতু আমাদের কি আছে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল দুটো আছে, তাহলে ব্র্যাকেট দিলাম, 2 লিখলাম, এই যে 2 লিখলাম, শিফট এইটা চাপ দিলে আমরা এই ফ্যাক্টরিয়ালটা পাবো, ইনটু আরেকটা আছে সেটা হলো কত 2, শিফট চাপ দেব এবং আমরা x ইনভার্স চাপ দেব, তাহলে আমরা এই যে ফ্যাক্টরিয়ালটা পাবো। ব্র্যাকেট ক্লোজ করলে 180, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এই সকল অ্যান্সার ইজিলি বের করতে পারবা। 180, এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর, এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তাহলে এই অঙ্কগুলো তোমরা এইভাবে করতে পারবা কিনা একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে আমাকে জানাও। তোমরা এটা করে দেব, এটা তোমরা করো, এইটা তোমরা করবা, এইটা তোমরা করো, এটা তোমরা করো দেখি, এটা তোমরা করো দেখি কেমনে পারো, দেখি তোমরা বুঝছো কিনা। তোমরা লাইভটা যারা এখন শেয়ার দাও না অবশ্যই লাইভটা একটু শেয়ার দিয়ে রাখো। তোমরা শেয়ার কেন দাও না, তোমরা কেন যে কিপটা, আমার মতো কিপটা তোমরা। তোমরা এইটা করে দাও প্যারালাল, এইটাকে কত ভাবে সাজানো যায়। এখন আমরা এইটার পরেই সংক্ষিপ্ত অঙ্কে ঢুকবো। বেসিক্যালি এখানে রচনামূলক নেই, সংক্ষিপ্ত করলেই হবে। পঞ্চম অধ্যায় থেকে রচনামূলক আসবে না, আমি বলছিলাম না যে রচনামূলক আসবে, রচনামূলক আসবে হলো ষষ্ঠ অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় থেকে থাকবে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এগুলো বেশি। পঞ্চম অধ্যায়ের তুলনায় ষষ্ঠ অধ্যায়টা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, এদিকে থেকে বলা যায়। সো বলেন প্যারালাল এই শব্দটা আপনারা বলেন কতভাবে সাজাবেন, দ্রুত বলেন অ্যান্সার কত। আচ্ছা 33, 60, ভেরি গুড। যারা করতে পারছো দেখেন, আমরা ফার্স্ট অফ অল একটু লক্ষ্য করি,
দেখেন তো প্যারালাল এই শব্দ দুইটা মোট বর্ণ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8 ফ্যাক্টরিয়াল। এখানে না বোঝার মতো কি আছে? একজন বলতেছে বুঝি নাই, কি বুঝো নাই? বাংলা অক্ষর যদি না বোঝো, সূত্র যদি না বোঝো, আর কি বুঝাবে এখানে? মোট বর্ণের ফ্যাক্টরিয়াল। এখন তুমি বলো যে ভাই ফ্যাক্টরিয়াল বুঝি নাই, কেবল আসলা ক্লাসে, বুঝবে কেমনে? আর যদি প্রথম থেকে থাকো তার মানে আমার বাংলা কথায় সাথে সমস্যা আছে বা তোমার শুনতে সমস্যা আছে। মোট বর্ণের ফ্যাক্টরিয়াল, এই যে মোট বর্ণ কয়টা? 8টা। এই যে 8টাকে ফ্যাক্টরিয়াল দিছে, এইটার নাম হচ্ছে ফ্যাক্টরিয়াল। এটাও যদি এখন বলতে হয় তাহলে তো সমস্যা। রিপিটেড বর্ণের ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে রিপিটেড মানে কি? বারবার যেটা আসছে। এখানে দেখো তুমি এ, এটা কি বারবার আসছে কিনা? এখানে আর, এটা কি বারবার আছে কোথাও? আর তো একটাই নাকি? এখানে যেটা রিপিটেড থাকবে তোমার সেটাকেই ভাগ দিতে হবে। তাহলে রিপিটেড কে আছে? এ। এ কয়টা আছে? 2টা আছে, এই যে 2 দ্বারা ভাগ দিলাম। যদি আরো রিপিটেড থাকে তাহলে সেটাকে গুণ করে এখানে লিখতে হবে। তাহলে দেখি আরো আছে কিনা, না থাকলে এটাই, না থাকলে এটাই। যেহেতু এখানে এল কয়টা আছে? 3টা আছে, 3বার আছে, তাহলে এখানে এই এলটাকেও কি লিখতে হবে। এটাকে এখন ক্যালকুলেটরে চাপ দেন, অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে ক্যালকুলেটরে কিভাবে চাপ দিবেন? ক্যালকুলেটরে আপনারা ফার্স্ট অফ অল 8 লিখবেন, যেহেতু ওখানে 8 আছে, অঙ্কে যেটা থাকবে সেটাই তো লিখবেন নাকি? 8 লেখার পর শিফট এক্স ইনভার্স ফ্যাক্টরিয়াল আসলো, তারপরে ভাগ ব্র্যাকেট কত আছে? 2 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল ব্র্যাকেট ক্লোজ, কত? 33 60। তো এখন আমরা হচ্ছে সংক্ষিপ্ত অঙ্ক করব। সো 33 60। তো চলো আমরা একটা সংক্ষিপ্ত করব, আমাদের ওই একটা দিয়ে আমাদের বইয়ের যতগুলো ম্যাথ আছে সব ম্যাথ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু মনোযোগ দিয়ে দেখবেন ম্যাথটা আসলে কি। সংক্ষিপ্ত, হ্যাঁ? এইখানে আমি এটাকে একটু এইভাবে লিখি, 4টা প্রশ্ন আকারে। কয়টা প্রশ্ন? 4টা। প্রশ্নগুলো আমি এখানে লিখি, হ্যাঁ? প্রশ্নগুলো আমি এখানে লিখতেছি। 1 নম্বর প্রশ্ন, কত ভাবে সাজানো যায়? সাজানো যায়, এটা তোমরা করবা। এখন আমি শিখেছি, এটা তোমরা করো। সাজানো যায়, এটা একটা কোশ্চিন। 2 নম্বর কোশ্চিন, এইটা হচ্ছে সংক্ষিপ্ত রচনামূলক দুটাই, রচনামূলকেও মাঝে মধ্যে এটা দিয়ে দেয়। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, পাশাপাশি রেখে বা একসাথে রেখে কথাগুলো অনেকভাবে এখানে বলা যায়। তো যদি মনে করো কোনো অঙ্কে থাকে একত্রে রেখে, তো এখন বলবা যে ভাই আপনি শিখেছেন পাশাপাশি, আমি তো একত্রে শিখি নাই। তো এরকম গাধামি করা যাবে না। একত্রে মানেও যা, পাশাপাশি মানেও তাই, একসাথে মানেও কিন্তু ওই একই বিষয়। তো স্বরবর্ণগুলোকে একত্রে, পাশাপাশি, একসাথে রেখে কতভাবে সাজানো যায়? সাজানো যায়, এটা একটা কোশ্চেন। 3 নাম্বার, পাশাপাশি বা একত্রে বা একসাথে না রেখে, আমি কি বলছি? একটা বলছি রেখে, আরেকটা লেখছি কি না রেখে সাজানো যায়, এরকমটা হবে আর কি কোশ্চেনটা। ঠিক আছে? তো আমি আর এখানে বেশি কিছু লিখলাম না 3টা কোশ্চেনে। তো এখন আসেন একটু মনোযোগ দিবেন ক্লাসটাতে, হ্যাঁ? কত ভাবে সাজানো যায় এটা কি বের করছেন কোন আল্লাহর বান্দা? অনেকেই বের করে ফেলছে, ভেরি গুড। তো মেইন বিষয় হচ্ছে অঙ্কটা সবাই ইজিলি করতে পারবা, কিন্তু সাজানোটা মেইন বিষয়। অঙ্কটা আমরা অনেকেই সাজাতে পারি না। তো সাজাতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, সমাধান সুন্দর করে লিখবা। ম্যাথ শব্দটিতে এইভাবে সাজাতে হবে তোমাকে, হ্যাঁ? মোট
বর্ণ আছে 11টি। কয়টি? গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি। এম কয়টা আছে? এম আছে 2টি, কমা। তারপরে এ কয়টা আছে? এ আছে 2টি, কমা। টি কয়টা আছে? টি আছে 2টি, কমা। এইচ কয়টা আছে? একটা। একটা আছে, সেটা লেখা দরকার নেই। ই কয়টা আছে? একটা। আই কয়টা আছে? একটা। আর কোনো কিছু আছে? আর তো মনে হয় কোনো কিছু নেই, তাই না? দেখো তো, আর তো নাই। এ আছে, এম আছে, আর টি আছে, আর বাকি সবগুলো কি একটা একটা করে। তাহলে এখন আমরা প্রথমটার অ্যান্সার কি লিখতে পারবো না, কতভাবে সাজানো যায়? তো প্রথমটার অ্যান্সার যখন লিখবেন কোনো কিছু লেখার দরকার নেই, ইকুয়াল দিবেন মোট বর্ণের ফ্যাক্টরিয়াল। মোট বর্ণ হচ্ছে 11টা। রিপিটেড বর্ণ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এই যে একটা, এই যে আরেকটা, এই যে আরেকটা। তাহলে ক্যালকুলেটর সবাই ব্যবহার করেন, আমি আর দেখাবো না এখন। 11 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই দেই যে আপনার ক্যালকুলেটরে কিভাবে তুলবেন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে শেখার ট্রাই করবেন, ঠিক আছে? ও সরি, ওকে। তাহলে আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই, আমাদের অ্যান্সারটা আসতেছে 498960, 498960। এটা অ্যান্সার শেষ। এবার আসো সেকেন্ডটাতে। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, পাশাপাশি রেখে বা একসাথে রেখে সাজালে কতভাবে সাজানো যায়? তো এইটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমি এটা ফার্স্ট অফ অল এটা এখন মিশিয়ে দেবো। হ্যাঁ, আপনারা কিন্তু শুরু করবেন এইভাবে। হ্যাঁ, আমার যেহেতু বোর্ডের জায়গা একটু কম আছে, নিচে জায়গা আছে, আমি নিজেই করাচ্ছি, সমস্যা নাই। তো এইটা যখন করবেন তখন আপনারা যেটা করবেন, একটু চিন্তা করবেন যে এখানে স্বরবর্ণ কয়টা আছে। স্বরবর্ণ হচ্ছে চেনেন নাকি? ভাওয়েল। ভাওয়েল কয়টা ইংরেজিতে? 5টা না? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলোকে বলা হয় বাংলায় স্বরবর্ণ। মনে থাকবে, অনেকে আমরা স্বরবর্ণ এখনো চিনি না ইংলিশের। এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল। ইংলিশে বর্ণ কয়টা? মোট 26টা, যার মধ্যে 5টা ভাওয়েল, বাকি 21টা কনসোনেন্ট, ঠিক আছে? তো আমরা যখন এটা শুরু করব তখন এখানে বলছে কি স্বরবর্ণের কথা। তাহলে এইখানে আমাকে স্বরবর্ণ কাউন্ট করতে হবে। সেটার জন্য আমি এখানে একটা ঘর ক্রিয়েট করব। দেখো, তোমরাও এইভাবে পরীক্ষার হলে করবে, তাহলে ইজি হবে। এখানে একটা ঘর এরকম করে ছক টানবা, এই ছকের মধ্যে স্বরবর্ণগুলোকে লিখবা। এই যে একটা এ, এই যে ই, তারপরে কি আছে আবার এ, আই, আরো আছে নাকি? হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা। এই 4টা স্বরবর্ণ কি রয়েছে? আমরা এই 4টা স্বরবর্ণকে কি করছি? আমি একত্রে বা পাশাপাশি রাখছি। এখন আমার বাকি যে বর্ণগুলো থাকবে সেগুলো আমি সিরিয়াল অনুযায়ী লিখবো। এম, তারপরে আছে টি, তারপরে আছে এইচ, তারপরে আছে এম, তারপরে আছে হলো টি, তারপরে আছে হলো সি, তারপরে আছে হলো এস। এখন অনেক পোলাপান আছে আমি জানি, তারা অবশ্যই এই কোশ্চেনটা মনে মনে চিন্তা করতেছে যে ভাইয়া আমি যদি সিটাকে পরে লিখি, এসটাকে যদি সামনে লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কিন্তু তুমি লিখবে কেন? কি দরকার আছে ভাই? কোনো দরকার আছে মাথার মধ্যে এত কিছু নেওয়ার? তুমি সিরিয়াল অনুযায়ী লিখবা, ঠিক আছে? যেভাবে সিরিয়াল অনুযায়ী আছে সেই অনুযায়ী লিখবা। তাহলে তুমি এই জিনিসটাকেও এই সূত্র দিয়েই মানে মানে কি করবা? সমাধান করবা। বাট শুধু এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে তুমি যেটাকে ছক করছো, এই যে ছক করে রাখছো না, যেটাকে এই যে ছক করে রাখছো, এই ছকটাকে তোমার একটা ধরতে হবে। মানে একটু আগে আমরা তো শিখলাম কি যে এই ম্যাথমেটিক শব্দটাতে মোট 11টা বর্ণ আছে। আমি যদি এখন এখানে তোমাকে কাউন্ট করতে বলি যে এইখানে মোট কয়টা বর্ণ আছে, এখানে কি 11টা আছে? না, এইটা হচ্ছে 1, তারপরে এই যে 2 3 4 5 6 7 8টা, এইবার বর্ণ কিন্তু 8টা। তার মানে এখন যদি আমি এখন অ্যানসার করতে চাই তাহলে আমার মোট বর্ণের ফ্যাক্টরিয়াল হবে 8। মোট বর্ণের ফ্যাক্টরিয়াল কত হবে? 8। এবার আমাকে এই জায়গাগুলোতে দেখতে হবে, কারণ এইটা কিন্তু দেখো, এইটা মনে করো সাপোজ এই সবটাকে মিলে আমি ধরতে পারি যে ও, মানে এটা আমার একটা বর্ণ, পুরোটাই একটা বর্ণ। এটাকে কিন্তু তুমি ওইভাবে চিন্তা করা যাবে না, এটা পুরোটাই একটা বর্ণ, এটার কথা বাদ দাও।
তাহলে এখন তোমার এই পুরোটা একটু তাকাতে হবে, কি লাগবে নিচে রিপিটেড সংখ্যা। তাহলে রিপিটেড কি আছে এম, কয়টা আছে দুইটা আছে, আর কিছু আছে নাকি টি, তার মানে রিপিটেড আছে দুইটা, একটা আছে হলো এম আছে দুইবার ইনটু টি আছে দুইবার, শেষ। শুধু আরেকটু কাজ আছে, শেষ, মোটামুটি কাজ শেষ হতে আরেকটু কাজ আছে, ছোট্ট কাজ। সেটা কি? তোমরা অনেকে বলতে পারবা যে ভাই এই এটা আপনি আগে লিখছেন, যেটা একটু আগে বলতেছিলাম, এই ইটাকেও তো আপনি এখানে দিতে পারেন, আবার এই আইটাকেও তো আপনি সামনে আনতে পারেন। মানে জিনিসটাকে আমি যদি মনে করো যে ই এ তারপর আবার এ আই এভাবে যদি লিখি, তাহলে এইটা কি একটা আলাদা শব্দ হয়েছে না? তো আমি চাইলে এই চারটা যে সংখ্যা আছে এই চারটা সংখ্যাকেও আমি এলোমেলো করতে পারি। যেহেতু আমি এই চারটা সংখ্যাকে এলোমেলো করতে পারি, তাহলে আমাকে এই সাইটে আমাকে এই চারটা সংখ্যারে কতভাবে সাজানো যায়, যে কতভাবে সাজানো যায় ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কয়টা সংখ্যাকে নিয়ে, এখানে যে চারটা সংখ্যা রয়েছে তাদেরকে নিয়ে। তাহলে মোট সংখ্যা কয়টা এখানে আছে? চারটা। এখানকার মধ্যে যদি কোনো রিপিটেড থাকে তাহলে দুই দ্বারা ভাগ, মানে ওইটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখানে কয়টা আছে? একটা দুইটা এ, তাহলে এখানে এ আছে দুইটা, সেজন্য আমি এই যে দুই দ্বারা ভাগ। এখন কিন্তু পুরোপুরি শেষ। এখানে তোমাদের এখন আমি একটা বিষয় বলি যে আমরা যে বিন্যাস করতেছি, এই যে কতভাবে সাজানো যায়, এই প্রশ্নটার বাংলা অর্থটা কি, খাঁটি বাংলা অর্থ কি? খাঁটি বাংলা অর্থ হচ্ছে, দেখো আমার নাম দিয়ে বুঝাই, এন আই আরো বি। তো এই নামটা নীরব এইভাবে লেখা হয়। তো তুমি যদি বলো যে ভাই না, আপনি এইটাকে তো এই আর ও বি এভাবে লিখতে পারেন, বা না আরেকজন বলবে যে না এখানে আপনি এইটা করেন, এটাও করা যায়। আবার আরেকজন বলবে বিটা আগে রাখেন, আরেকজন বলবে ওটা আগে রাখেন। তুমি একটু চিন্তা করো তো, এই একটা শব্দ থেকে এরকম কত হাজার হাজার শব্দ তৈরি করা সম্ভব কিনা? সম্ভব। ওইটার নামই হচ্ছে কিন্তু এই বিন্যাস। আমরা যে এখানে একটা সংখ্যা পাইছিলাম না একটু আগে, ম্যাথমেটিক্সের বিশাল বড় একটা নাম্বার, 49 লক্ষ সামথিং, 49 লক্ষ কত, 89,600। এই যে বিশাল বড় একটা নাম্বার পাইছি, এই নাম্বারটাই হচ্ছে কিন্তু আমার সাজানোর নাম্বার। মানে আমি ওই 49,89,600 বার আমি ম্যাথমেটিক্স শব্দটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারবো। বুঝছো? তাহলে এই জিনিসটার নাম কি? তাহলে কি? তাহলে এই জিনিসটাকে আমি এখন আমি যদি ক্যালকুলেশন করে যে সংখ্যাটা পাবো, ততবার আমি আলাদা আলাদা ভাবে সাজাতে পাবো স্বরবর্ণগুলোকে একসাথে রেখে। এবং স্বরবর্ণগুলোকে একসাথে রাখার পর তোমাকে একটু চিন্তা করতে হবে যে এই একসাথে রাখলাম, এটা এক, তারপরে বাকিগুলো কাউন্ট হবে 2 3 4 5 6 7 8, মোট বর্ণ 8টা। তারপর তোমাকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে থেকে তুমি এই ভেতরে চিন্তা করবে না, এইটা পুরোটাই একটা, ভেতরে পরে চিন্তা করবা। আগে তুমি এগুলো চিন্তা করো, ভেতরেরটা পরে। তো এগুলোর মধ্যে থেকে দেখা যায় রিপিটেড কয়টা আছে, এইটা আছে দুইটা এম, টি আছে দুইটা। এখন অনেকে চিন্তা করতেছো ভাইয়া হ্যাঁ ভেতরে তো এ আছে দুইটা। আরে বোকা, ভেতরের কথা বাদ, এই পুরোটাই একটা। সো ভেতরটা চিন্তা করবা না, তুমি শুধু এই বাইরেরটা চিন্তা করো আপাতত। তাহলে এম দুইটা আর টি দুইটা, এই যে দুইটা। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া ভেতরেও তো এলোমেলো হতে পারে, রাইট? ভেতরেও যেহেতু এলোমেলো হতে পারে, তাহলে ভেতরটাকে আমাদের বিন্যাস করতে হবে। তাহলে ভেতরটাকে বিন্যাস করার সূত্র কি? মোট ফ্যাক্টোরিয়াল, মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট বর্ণ 4টা, 4 ফ্যাক্টোরিয়াল। রিপিটেড থাকলে রিপিটেড দ্বারা ভাগ, রিপিটেড আছে এ দুইটা, সেজন্য 2 দ্বারা ভাগ। ক্যালকুলেশন সবাই কি করছো? 12 মানে 20, 1220, 960 নাকি? আমি একটু করে দেখি। এগুলো ক্যালকুলেশন খুব ইজি, সবাই 8 লিখবেন, 8 ফ্যাক্টোরিয়াল, ভাগ ব্র্যাকেট দিবেন 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, ইকুয়াল চাপ দিবেন। ইকুয়াল চাপ দিলে কত হচ্ছে? 10,080 ইনটু কত? 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তোমার 120,960। ওকে, যারা করছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করো নাই তারা মুড়ি খাও। তোমরা ওই দিন শেষে দেখবা পরীক্ষার হলে যদি মুড়ি না খাও, তোমরা এখনো অনেকে ক্যালকুলেটর করতেছো না, পরে ক্যালকুলেটরে কোথায় ভাই কি বলে ফ্যাক্টোরিয়াল কোথায়, পি কোথায়, তখন কিন্তু বুঝবা। এখন না করতেছো না, পরে কিন্তু বুঝবা। লাস্ট, পাশাপাশি না রেখে এইটা অ্যান্সার এর চেয়ে আরো সহজ। কেমনে সহজ? দেখেন, এইটা আমি আমার অনেকদিন আগের একটা রেকর্ড ক্লাসে আমি বলছিলাম যে ধরো সাপোজ তোমার কাছে একটা ফলের ঝুড়ি আছে,
ফল দিয়ে বেশি বোঝাতে ভালো লাগছে, সেজন্য ফল দিয়ে বারবার বলতেছি। তো তোমার কাছে একটা ফলের ঝুড়ি আছে, ওই ফলে মনে করো তোমার কাছে 20টা ফল আছে। কয়টা ফল? 20টা ফল আছে। তো 20টা ফলের মধ্যে থেকে মনে করো যে তোমার 10টা ফল, 10টা ফল হচ্ছে ভালো। এখন কি তোমাকে বলে দিতে হবে বাকি কয়টা ফল খারাপ? তুমি কি বুঝতে পারতেছো না বাকি কয়টা ফল খারাপ? 20টার মধ্যে 10টা ফল ভালো, তার মানে অবশ্যই বাকি 10টা ফল খারাপ। ঠিক তেমনি এইখানে আমরা পাইছি কি একত্রে রেখে একটা নাম্বার, এবং এই যে উপরে একটা ম্যাথ করছিলাম মোট কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো গিয়েছিল 49, 89, 600। তার মানে আমরা কতভাবে সাজানো যায় এটা পাইছি, একত্রে রেখে কতভাবে সাজানো যায় এটাও পাইছি, মোট পাইছি এবং একত্রে কতভাবে সাজানো যায় এটা পাইছি। তাহলে মোট থেকে যদি আমি এই একত্রে বাদ দিই তাহলে কি পাবো? তাহলেই পাবো পাশাপাশি না রেখে। অতএব পাশাপাশি না রেখে, রেখে কি 12, 20, 960 মাইনাস করো। আটচল্লিশ, এটাই অ্যান্সার। বলো তো বুঝছো কিনা সবাই, বলো সবাই বুঝছো? ক্যালকুলেটরের হিসাব দেখাইছি তো, আমি দেখাইলাম তো, এতক্ষণ তোমরা কইছিলা ক্যালকুলেটরের হিসাবটা আমি দেখাইছি। তোমরা ভিডিওটা শেষ হলে আবার রেকর্ড দেখে নিবা। কতবার দেখাবো একটা জিনিস বলো তো? তোমরা সবাই এটা করছো কিনা একটু জানাও। পাশাপাশি না রেখে আচ্ছা এখন আমরা হচ্ছে করিব। আচ্ছা দেখেন আমি রিপিট করে দিচ্ছি আরেকবার। ধরেন আপনার কাছে এই যে মোট কতভাবে সাজানো যায় এটা তো পাইছেন প্রথমে। সো মোট থেকে যদি আপনি পাশাপাশি রেখেটা বাদ দেন তাহলে কি পাবেন? পাশাপাশি না রেখেটা পাবেন। ধরেন সাপোজ আপনি পাশাপাশি না রেখে বের করছেন, তো মোট থেকে যদি পাশাপাশি না রেখে বাদ দেন তাহলে পাশাপাশি পাবেন। বিষয়টা তো এমন নাকি? তো যেহেতু আমরা কতভাবে সাজানো যায় এটা বের করছি প্রথমে, আর সর্বর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে ইয়া করা যায় সেটাও পাইছি কত, তোমার 1,20,960 বার। তো এই 1,20,000 এর সাথে আমরা এই যে 49 লাখ এটা বাদ দিলে কি পাবো? পাশাপাশি না রেখে এটা পাবো। যে সেটাই আর কি বের করলাম, দ্যাটস ইট। আমি ক্যালকুলেটরে আপনাদেরকে এটা আরেকবার করাই দেখাই দিচ্ছি যে কিভাবে করতে হয়। দেখেন ওই যে বড় ক্যালকুলেশনটা আছে না ওটা করাই দিচ্ছি। দেখেন প্রথমে 8, এই যে ক্যালকুলেটর থেকে 8 তুলবেন, তোলার পর এই যে শিফট শিফট, তারপরে এই যে এক্স ইনভার্স এই যে এখানে আছে, হ্যাঁ এই যে উঠলো, তারপরে কি আছে? ভাগ আছে না, তো ভাগ দিবেন, এই যে ক্যালকুলেটরে ভাগ দিবেন, ভাগ, তারপরে একটা ব্র্যাকেট দিবেন, তারপরে 2, তারপরে আবার শিফট এক্স ইনভার্স, যেহেতু ফ্যাক্টরিয়াল আছে 2 ফ্যাক্টরিয়াল আছে, হ্যাঁ, তারপরে ইনটু আবার 2 ফ্যাক্টরিয়াল ব্র্যাকেট ক্লোজ। দেখেন এইটাকে আগে আপনি ক্যালকুলেশন করে সমাধান করে একটা অ্যান্সার বের করবেন। কত আসলো? এটা আসলো। এখন এই অ্যান্সারটাকে এবার কি করবেন? যেহেতু কি আছে এই যে মাঝখানে কি আছে, এই যে এই জায়গায় কি আছে? গুণ। তো আপনি কি করবেন? একটা এই যে এখানে এই যে গুণে চাপ দিবেন, এই যে গুণে চাপ দিলাম। তার মানে কি যে অ্যান্সারটা বের হলো সেই অ্যান্সারটার সাথে গুণ করব। কত? 4 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে ব্র্যাকেট 4 ফ্যাক্টরিয়াল কত? এই যে 12, তোমার 1,20,960। এই হলো ক্যালকুলেটরের বিষয়। সো এখন আসেন লাস্ট অঙ্কে। আপনারা বাসায় করবেন পলিটেকনিক শব্দটা। পলিটেকনিক শব্দটিকে পাশাপাশি না রেখে, দেখেন আমি যদি এই অঙ্কটাকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করছি, মানে 3টা প্রশ্নে ভাগ করছি। আপনাদের যদি আমি এই 3টা প্রশ্ন না দিই, দেখেন এই 3টা প্রশ্ন যদি না দিয়ে
ডিরেক্ট বলতাম যে পাশাপাশি বা একত্রে রেখে বা না রেখে বের করেন, তার মানে কি আপনাকে এই প্রথমে দুইটা করা লাগতো না? অবশ্যই কিন্তু করা লাগতো। তার মানে ধরো কোনো অঙ্কে শুধু লেখা আছে কি পাশাপাশি বা একত্রে না রেখে বের করো বা পাশাপাশি রেখে বের করো, তবুও তোমাকে প্রথমের থেকেই কিন্তু শুরু করে করতে হবে, কারণ প্রথমে তোমাকে কতবার আসে মোট সেটা বের করতে হবে, তারপরে পাশাপাশি কতবার সাজানো যায় সেটা বের করতে হবে, তারপরে তোমাকে পাশাপাশি না রেখে এটা বের করতে হবে। তো চলো এইবার আমরা লাস্ট অঙ্কে চলে যাই। হ্যাঁ, শেষ অঙ্ক আমাদের, শেষ অঙ্কে এই অঙ্কটা আমরা জাস্ট এক লাইনে শেষ করতে পারবো, এক লাইনে। ওকে, দেখো অঙ্কটা হচ্ছে ঠিক এরকম যে 65320 65320 অঙ্কগুলোকে দ্বারা 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা তৈরি করো। অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা সবাই চেনো বলো তো? হ্যাঁ, বিজোড় সংখ্যা সবাই কি চেনো নাকি চেনো না? বলো তো বিজোড় সংখ্যা কখন হয়? বলো বলো, বিজোড় সংখ্যা কখন হয় চেনো? ভাই এটা আবার কেমন কোশ্চেন, তাই না? বিজোড় সংখ্যা তখনই হয় যখন আমরা সংখ্যার শেষে এই জায়গাতে একটা বিজোড় সংখ্যা বসাবো, যেমন মনে করো 3, 1 বা 5 বা 7 অথবা 9, এগুলো বসালে কি হবে? বিজোড় সংখ্যা হবে। তো আমরা এই অঙ্কটাকে কিভাবে করব? আমি শর্টকাটে একটা টেকনিক শিখাচ্ছি, বইয়ে ঝামেলা করছে অনেক। শর্টকাট টেকনিকটা হচ্ছে আপনারা একটা বক্স তৈরি করবেন। কি তৈরি করবেন? বক্স। এখন কয় অঙ্কের তৈরি করতে বলবে ততটা অঙ্কের আপনি বক্স তৈরি করবেন। যেহেতু আমাকে 5 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করতে বলছে, তাহলে আমাকে এখানে 5টা ঘর তৈরি করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা তৈরি করা হয়ে গেছে। এখন আপনাকে এখানে কিছু শর্ত দিয়ে রাখছে, সেটার নাম কি? সার্থক বিজোড় সংখ্যা। ভাই বিজোড় সংখ্যা তো চিনি, আবার সার্থকটা আবার কি জিনিস? হ্যাঁ, তাই না? ধরেন সাপোজ এইখানে তো আছে হলো 5টা বর্ণ। কি কি আছে আমি এখানে একটু লিখতেছি বর্ণগুলো, 6 5 3 2 0। তো এই 5টা বর্ণ দিয়ে আমি যদি জিরোটাকে কখনো সামনে দিয়ে মনে করো সাপোজ সংখ্যা লিখতে চাই, এটা কি সংখ্যা হবে প্রপারলি? 5টা বর্ণের বা 5টা অঙ্কের সংখ্যা হবে? হবে না। কারণ কি ভাই? জিরো তো কোনো ভ্যালু নেই। তার মানে কি প্রথম এই জায়গাতে জিরো বসবে। কথা বুঝতেছো না নাকি? মানে ধরো তোমাকে আমি লিখতে বলছি 10, তুমি লিখছো এমন, কেমনটা লাগে? এটা কি 10? হ্যাঁ আরে নাকি এইটা 10? বা ধরো তোমাকে লিখতে বলছি 100, তুমি লিখছো এমন। জিরো কখনো সামনে বসে? জিরো সামনে বসে না, এটাই বোঝাতে যাচ্ছি। এই জায়গায় শর্ত হচ্ছে জিরো বসবে না, বসবে না। এই যে ছকটা দেখতেছো, এই ছকটাই হচ্ছে আমার 5 অঙ্কের বিজোড় সংখ্যা, যেটার প্রথম শর্ত হচ্ছে আমার জিরো বসবে না। এবং আরেকটা শর্ত কি? এই যে শেষের এই যে ঘরে তুমি মনে করো এই যে সংখ্যাটা লিখছো, এটা কি তোমার বিজোড় সংখ্যা হইছে? হ্যাঁ নাকি জোড় সংখ্যা হইছে? জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তখনই হবে যখন এই 3টা যদি সামনে থাকতো। ধুর, এখন তো এটা বিজোড় সংখ্যা, রাইট? তার মানে কি বিজোড় সংখ্যা হতে গেলে এখানে আমাকে অবশ্যই কি বিজোড় রাখতে হবে, অর্থাৎ এই শেষের ঘরে আমাকে বিজোড় সংখ্যা রাখতে হবে। ঠিক আছে? উনি কি আবার ক্লাস নেবে আরেকটা? আচ্ছা, তাহলে আমার এই শেষের ঘরে কি রাখতে হবে? আরেকটা বিজোড় সংখ্যা রাখতে হবে, তাহলে আমার প্রপারলি বিজোড় সংখ্যা তৈরি করা সম্ভব। তাহলে আমার এখানে দুটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে শূন্য প্রথম ঘরে বসবে না, এবং শেষ ঘরে বিজোড় সংখ্যা বসবে না। বুঝছেন এতটুকু? বিজোড় সংখ্যা বসবে। যদি বিজোড় তৈরি করতে বলে বিজোড় বসবে, যদি বলে যে জোড় তৈরি করতে হবে তাহলে এখানে জোড় বসবে। এতটুকুই। চলেন এখন অঙ্কটা শেষ করে ফেলি আমরা। আচ্ছা, তাহলে আমরা এখানে চাইলে শর্তগুলো একটু লিখে দিতে পারি। প্রথম শর্ত কি? প্রথমে আপনারা শেষ ঘর থেকে কাজ করবেন। হ্যাঁ, শেষ ঘরে বিজোড় সংখ্যা আপনারা শেষ ঘর থেকে শুরু করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে একদম প্রথমের ঘর, প্রথম ঘরে শূন্য বসবে না। এই দুটা কাজ। আর একটা 3 নম্বর কাজ হচ্ছে মাঝের ঘরে, মাঝের
ঘর। এটা হচ্ছে 3 নাম্বার কাজ, ঠিক আছে? এই সিকোয়েন্স অনুযায়ী যাবেন, তাহলে অঙ্কটা করতে আপনাদের জন্য ইজি হবে। হ্যাঁ, তো দেখেন, আচ্ছা দেখেন তো, একটু লক্ষ্য করে এইখানে বিজোড় সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তাই না? বিজোড় সংখ্যা কয়টা আছে দেখো তো, 6, 5, 3, 2, 0, একটা, দুইটা, দুইটা ব্যতীত বিজোড় সংখ্যা আছে? নেই। তো এইখানে ঘর কয়টা? এই জায়গায় একটু লক্ষ্য করো, ঘর কয়টা? একটা ঘর। সংখ্যা কয়টা? দুইটা। দুইটা সংখ্যার মধ্যে এই 5 এবং 3 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি বসে তাহলে তো বিজোড় হওয়া সম্ভব, অথবা এখানে যদি 5 বসে তাহলে তো বিজোড় হওয়া সম্ভব। মানে কি, দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি বসে তাহলেই এইটা বিজোড় হবে। সেটাকে আমরা লিখতে পারি 2p1। 2p1। আবার বলতেছি, সংখ্যা কয়টা আছে? বিজোড় সংখ্যা যদি 3টা থাকতো তাহলে 3p1, এই 1টা সর্বদাই হবে। কেন? কারণ এখানে ঘর কয়টা? ঘর তো একটা। বিজোড় সংখ্যা অ্যাকচুয়ালি কয়টা? গণ এখানে একটা, দুইটা, সেজন্য এখানে 2। যদি 3টা থাকতো তাহলে 3টা এখানে হতো। এবার আসেন এইখানে, প্রথম ঘরে শূন্য বসবে না, তাহলে এইখানে যদি শূন্য না বসে, শূন্য কি? বাদ। শূন্য বাদ। তাহলে এখানে ঘর কয়টা? ঘর একটা। ঘর কয়টা? একটা। একটা ঘরে শূন্য ব্যতীত তাহলে বাকি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে বাকি 4টা সংখ্যা এখানে বসতে পারে, কিন্তু 4টার মধ্যে থেকে একটা সংখ্যা অলরেডি এখানে বসে গেছে। ভাইয়া বুঝি নাই, আমি বোঝাই বলতেছি। আবার দেখেন, আপনাকে কাজ শুরু করতে হবে শেষ ঘর থেকে। তো আপনি মনে করেন শেষ ঘরে একটা সংখ্যা বসাবেন, না বসালে বিজোড় হবে? হবে না, বিজোড় সংখ্যা বসাতে হবে। তাহলে বিজোড় সংখ্যা মনে করেন যে 3 বসছে, মনে করেন 3 বসছে, 3 এ বলবো তো আপনি 5 দিতে পারেন, কোনো সমস্যা নেই। মনে করেন 3 বসছে, তার মানে 3 কিন্তু চলে গেছে, চলে গেছে। এরপরে আপনি শর্ত লাগাই দিচ্ছেন যে শেষের ঘরে শূন্য বসবে না, তার মানে কি? শূন্য বাদ। এবার সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে এই 3টা সংখ্যা এই ঘরে বসতে পারে। তাহলে এই যে এখানে হবে 3, মানে 3টা সংখ্যা এই যে একটা ঘরে বসতে পারে। তাহলে আমাদের ঘর পূর্ণ হইলো কয়টা? ঘর পূর্ণ হয়েছে কয়টা? 3টা ঘর পূর্ণ হয়েছে, 2টা ঘর পূর্ণ হয়েছে। এই যে একটা ঘর পূর্ণ হয়েছে, এটা একটা ঘর পূর্ণ হয়েছে। তো মনে করেন সাপোজ ধরে নেন যে 3টা সংখ্যার যেহেতু কথা বলতেছি আমরা, সেই 3টা সংখ্যার মধ্যে থেকে মনে করো যে 2টা সংখ্যা যেহেতু আমরা এখানে বসাই ফেলছি, 2টা সংখ্যা মনে করো একটা 3 এখানে বসছে, আর একটা মনে করো 6। আমি 6 এর কথা চিন্তা করতেছি। হ্যাঁ, 6 মনে করো এখানে বসছে, 3 বসছে এখানে, 6 বসছে এখানে। তাহলে কি? 6 বাদ। এখন বাকি কয়টা ঘর? 3টা ঘর না? তো 3টা ঘরের সংখ্যা বসাতে হবে। তাহলে ঘর যেহেতু 3টা, আমার এখানে আগে থেকেই 3 দিয়ে রাখলাম। আগে ছিল ঘর একটা, সেজন্য এখানে 1 ছিল, একটা ঘর 1 ছিল। বাট এখন ঘর কয়টা? 3টা, সেজন্য 3 দিলাম। 3টা ঘরের সংখ্যা কয়টা বসবে সেটা আমাকে এখন দেখা লাগবে। তাহলে অলরেডি এই ঘরে একটা সংখ্যা বসে গেছে, এই ঘরে একটা সংখ্যা বসে গেছে। আমার এখানে মোট সংখ্যা কয়টা ছিল? আমি এইটাকে একটু ক্লিন করে লিখে দিই, বুঝতে সুবিধা হবে। 6, 5, 3, 2, 0। দেখেন মোট সংখ্যা আছে 5টা, 5টার মধ্যে 2টা বসে গেছে, 3ও বসছে, 6ও বসছে। তাহলে বাকি সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। 5, 2, 0। এখন শূন্য ভাই এখানে বসতে দেওয়া যাবে না। শূন্য কি মাঝে বা এখানে সাইডে বসলে কি তোমার কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তো শূন্য কিন্তু আমরা এখানে কাউন্ট করব এখন মাঝের ঘরের ক্ষেত্রে। আমরা শূন্য কাউন্ট করব না প্রথম ঘরের ক্ষেত্রে, বাট মাঝের ঘরের ক্ষেত্রে কিন্তু শূন্য কাউন্ট হবে। তাহলে শূন্য সহকারে মোট কয়টা হবে? একটা, দুইটা, তিনটা। তার মানে কি? 3টা সংখ্যা 3টা ঘরে বসবে। তাহলে এগুলোকে আমরা জাস্ট এখন গুণ করে দিলেই যা পাবো সেটাই আমাদের অ্যান্সার, যা পাবো সেটাই আমাদের অঙ্কের উত্তর। ঠিক আছে, আমি আবার রিপিট করে বুঝিয়ে বলতেছি। আপনাকে আমি এখানে 3টা শর্ত লিখে দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম শর্তে আপনি শেষ ঘরটা পূরণ করবেন বিজোড় সংখ্যা দিয়ে। যেহেতু এখানে বিজোড় বলছে, বিজোড় তৈরি করতে বলছে, যদি জোড় বলতো তাহলে এখানে জোড় হইতো আর কি, এইটাই পার্থক্য। তাহলে শেষ ঘরে বিজোড় সংখ্যা রাখতে হবে। এখন আপনি এখানে যে অঙ্কগুলো দেখতেছেন, এই অঙ্কগুলোতে বিজোড় সংখ্যা আছে 2টা, একটা আছে 5, একটা আছে 3। তো 2টা বিজোড় সংখ্যার মধ্যে যে কোনো একটা এই ঘরে বসবে। কয়টা বসতে পারবে? যে কোনো একটা বসতে পারবে। তা যার কারণে এখানে 2p1 আছে। তাহলে এটা গেল। এখন আসেন এইটা, এই ঘরে শূন্য বসবে না। এই ঘরে কি বসবে না? শূন্য বসবে
না, তার মানে কি শূন্য আমাদের এই 5টা সংখ্যা থেকে বাদ দিতে হবে। এই ঘরে শূন্য ব্যতীত তাহলে বুঝতে পারবে বাকি সংখ্যাগুলো। কিন্তু এইখানে আমি যদি বাকি সংখ্যা চিন্তা করি তাহলে সংখ্যা তো 4টা হইয়া, তাহলে অনেকে এখানে 4 ঘর যেহেতু একটা সেজন্য 1 দিতে পারে 4p1। কিন্তু বোকা, তুমি তো এই যে এই ঘরটাতে অলরেডি একটা বিজোড় সংখ্যা বসাই দিছো, সেটা হতে পারে 5 অথবা 3। তো এইবার মনে করো আমি 5 দিলাম, মনে করো যে 5 এইখানে বসছে, তাহলে এখন বাকি কয়টা? 6 3 2, এই 3টা নাম্বার বাকি। তাহলে এখন কি হবে? এখানে এই যে 3 হবে, তাহলে 3p1 এটা দিয়েছি। তাহলে প্রথম এবং দ্বিতীয় কাজ শেষ। এবার আসো মাঝের ঘর। তাহলে মাঝের ঘর কয়টা? 1টা 2টা 3টা, সেই জন্য এখানে 3 দেওয়া হয়েছে। ঘর জয়টা হবে এখানে তয়টা নাম্বার হবে আর কি। তাহলে ঘর 3টা। এখন কথা হচ্ছে এই ঘরে অঙ্ক কয়টা আছে, বাকি অঙ্ক কয়টা আছে সেটা তো আমাদের দেখতে হবে নাকি। আমার মোট অঙ্ক আছে হলো কয়টা? 5টা। 6 5 চলে গেছে, এই যে 6 এবং 5 চলে গেছে, তাহলে বাকি অঙ্ক কয়টা? 3টা। তাহলে সেই জন্য এখানে এই যে 3 ব্যবহার করা হয়েছে। দুইবার সমাপ্ত করে দিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন ক্লিয়ার ভাবে। বুঝতে পারলে সবাই একটু ডান লেখেন। এখন আমি একটু সবাই ক্যালকুলেটর চাপ দিয়ে বলেন আমাকে অ্যানসারটা কত। ক্যালকুলেটর ব্যবহার করেন, অ্যানসারটা কত হবে সেটা বলে দেন। অনেকে 36 বলে দিয়েছেন অ্যানসার, তো থ্যাংক ইউ। এটাই উত্তর। এখন আপনারা অঙ্কটা সাজাবেন কি করে, তাই না? অঙ্কটা সাজানোর জন্য আপনারা হচ্ছে ইয়া করবেন। সাজানোর ক্ষেত্রে যদি অঙ্কটা কখনো আসে পরীক্ষার হলে আর কি, তখন লিখবেন আপনারা বাংলা ভাবেই লিখবেন আর কি, যেভাবে আমি একটু আগে আপনাদেরকে লিখে দিছিলাম ইয়ার ক্ষেত্রে, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। ওইভাবে লিখবেন সমাধান এত শব্দটিতে এত সংখ্যাগুলোর মধ্যে, এভাবে লিখলেন। মনে করেন যে মধ্যে 5,2 বিজোড় এবং শূন্য রয়েছে। শূন্য কয়টা রয়েছে বলতো? একটা শূন্য রয়েছে। এটা লিখলেন। লেখার পর আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, এই ছকটা করবেন 1 2 3 4 5। এই ছকের মধ্যে আপনি এইখানে লিখবেন যে শূন্য বসবে না, এইখানে লিখবেন বিজোড় সংখ্যা বসবে। লেখার পর এর পরের লাইনে আমি একটু দ্রুত লিখে দিই, পরে আপনারা সাজাবেন আপনাদের মতো করে, বা আপনারা বই থেকে চাইলে দেখেও সাজাতে পারেন, সমস্যা নেই। আপনারা এখন লিখবেন যে প্রথম ঘরে শূন্য, বা আপনি যেহেতু শেষ ঘর থেকেও করতে চান তাহলে শেষ ঘর থেকেই করতে পারেন। যেহেতু আমরা ছক অনুযায়ী শেষ ঘর থেকে করবো, তাহলে শেষ ঘর থেকে লিখি আমি। শেষ ঘরে বিজোড় সংখ্যা বসালে মান পাওয়া যায় কত? বিজোড় সংখ্যা 2টা, ঘর 1টা। সেম ভাবে আমরা লিখব প্রথম ঘরে শূন্য বাদে সংখ্যা বসালে মান পাওয়া যায় কি হবে বলতো? আমরা একটু আগে করছিলাম না, এখানে কত করছিলাম? 3p1। আর বাকি 3টি ঘরে মান পাওয়া যায় কত? 3p1। তারপরে লিখবেন যে অতএব সার্থক বিজোড় সংখ্যা তৈরি করা যায়। অতএব সার্থক বিজোড় সংখ্যা, প্রশ্নটা কি বলছে? সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। এই 3 ও 3টাকে গুণ করে দিবেন, 3p3, যা পাবেন সেটাই উত্তর। সো ফাইনালি আমরা শেষ করলাম আমাদের ক্লাসটা। আই হোপ সবাই ক্লিয়ার ভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারছো। সো সবার ক্লাসটা কেমন লাগছে একটু জানাবা, এবং আমরা এতটুকু করলেই আমাদের ইনশাআল্লাহ পঞ্চম অধ্যায়ে আর কোনো কিছুই করতে হবে না, ঠিক আছে?
এতটুকু করলে 100% কমন পাবেন পঞ্চম অধ্যায় থেকে। সো যারা নতুন দেখলেন ক্লাসটা, অবশ্যই তোমরা পেইড কোর্সে এনরোল করার ট্রাই করো, কারণ এর পরবর্তী ক্লাসগুলো সাধারণত আমাদের পেইডই হবে ম্যাক্সিমাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ক্লাসে। এবং তোমাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে অবশ্যই তোমরা সেটা করতে পারো। হ্যাঁ, কারো কোনো কোশ্চিন আছে? তোমরা যারা সাজেশন বই এখনো পাওনি, তোমাদের সাজেশন বইটা ইনশাল্লাহ কালকে থেকে ডেলিভারি দেওয়া আবার শুরু হবে। সো যারা এখন ডেলিভারি চার্জ দেওনি, ডেলিভারি চার্জ দিয়ে দাও, আর যারা দিয়েছো তাদের দিতে হবে না, ঠিক আছে? ঈদের বন্ধ ছিল যার কারণে কিন্তু একটু লেট হলো। অলরেডি অনেকেই পেয়ে গেছো, অর্ধেক স্টুডেন্ট অলরেডি সাজেশন বইটা হাতে পাইছো। আর বাকি যারা পাওনি তোমরা হচ্ছে ইনশাল্লাহ কালকে থেকে ডেলিভারি শুরু হবে। তো সবাই তোমরা একটু পেজে নক করে রাখিও। হ্যাঁ, তোমরা পেজে নক করে রাখিও, তাহলে তোমাদের জন্য যে বিষয়টা আরো ইজি হবে। ওকে ওকে, তো ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।